বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় সরকারের স্লোগান। দেশ জুড়ে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার প্রচারে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু সেই স্লোগান কিনা রাতারাতি উল্টে গেল বিজেপি শাসিত হরিয়ানাতে। বেটি বাঁচাওয়ের বদলে হয়ে গেল বেটা বাঁচাও। কার বেটা? না, হরিয়ানার বিজেপি সভাপতির ছেলে, যিনি চণ্ডীগড়ে মাঝরাতে মাঝ রাস্তায় এক তরুণীকে গাড়ি থেকে নামিয়ে অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ। আরও উদ্বেগের কথা, স্বরাষ্ট্রমন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে থাকা চণ্ডীগড় পুলিশ নাকি উঠে পড়ে লেগেছে নেতাপুত্রকে আড়াল করতে। আর তাই মারাত্মক অভিযোগ সত্ত্বেও থানায় বসেই জামিন পেয়ে যান অভিযুক্ত। সেই রাস্তায় 7টা সিসিটিভি ক্যামেরার 6টিকেই রাতারাতি বিকল বলছেন পুলিশ কর্তারা। হরিয়ানার এক আইএএস অফিসারের মেয়ে বর্ণিকা কুণ্ডু রুখে দাঁড়িয়েছেন। দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, কিন্তু একজন নাগরিক হিসেবে আঁতকে উঠি যখন ভাবি একজন আইএএস অফিসারের মেয়ের সঙ্গে এদেশে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি হবে। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কি হয়েছিল সেদিন। দেখুন। আমি ভাগ্যবান যে আমাকে ধর্ষণ এবং খুন করে কোনো নর্দমায় ফেলে দেওয়া হয়নি। मुझे नहीं पता था कि अगले 5 मिनट में मैं घर पहुंचूंगी या कहीं और होंगी। চণ্ডীগড়ের এক তরুণীর এই ফেসবুক পোস্টটি সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। রাতের রাস্তায় তার ভয়াবহ অভিজ্ঞতার কথা এখন ফিরছে মুখে মুখে। অভিযোগকারী বর্ণিকা কুণ্ডু হরিয়ানার আইএএস অফিসারের মেয়ে, বয়স 29, পেশায় মিউজিক প্রডিউসার এবং জকি। আর তাকেই রাস্তায় গাড়ি নিয়ে ধাওয়া করে তারপর গাড়ি আটকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সভাপতির ছেলে বিকাশ বারালার বিরুদ্ধে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো বর্ণিকার গায়ে কাঁটা দিচ্ছে। তবুও তিনি আমাদের নিয়ে গিয়েছেন সেই জায়গায়, গ্রাউন্ড জিরোতে নিয়ে গিয়ে বর্ণনা দিয়েছেন সেই রাতের গা ছমছম ঘটনার। রাত তখন 12টা। চণ্ডীগড়ের সেক্টর 8 থেকে গাড়ি নিয়ে বেরোন বর্ণিকা। ঘটনার সূত্রপাত 12:20 নাগাদ। ड्राइव कर रही थी और मुझे अपने रेयरव्यू मिरर में देखा कि पीछे से गाड़ी आ रही है काफी तेज, तो मैं चलते चलते थोड़ा साइड में हो गई ताकि वो गाड़ी चली जाए। অভিযোগ, পেছন থেকে আসা এসইউভিটি সোজা বর্ণিকার গাড়ির ডান দিকে চলে আসে। বর্ণিকা ডান দিকে ঘোরার চেষ্টা করলে সেই গাড়িটিও একসঙ্গে ডান দিকে মোড় নেয়। आगे यहाँ लाइट्स हैं, लाइट से मैंने राइट टर्न लेना था, मैंने राइट टर्न लिया। उस टाइम पे गाड़ी मेरे साथ आ चुकी थी, तो गाड़ी मेरे साथ राइट मुड़ी और पहली बार उन्होंने अपनी गाड़ी मेरी गाड़ी की तरफ की। मतलब इतनी जोर से की कि मुझे अपनी गाड़ी भी लेफ्ट को ऐसे हिलानी पड़ी एकदम से। और एंड तक उनकी सिर्फ एक ही कोशिश थी कि वो किसी तरह मेरी गाड़ी रुकवा दे। वो मतलब इशारे भी जो कर रहे थे ऐसे कि हाथ, वो जो ड्राइवर के साथ बैठा था कि ऐसे हाथ कर रहा था कि रुको, एक बात करनी है, रुको रुको। लेकिन क्योंकि वो ऐसे, उनका बिहेवियर ऐसा था, मतलब मैं एक्चुअली टेरराइज हो गई थी। मुझे इतना डर जिंदगी में कभी नहीं लगा है। मेरे को पैनिक अटैक आ रहा था, मतलब मेरे हाथ इतना हिल रहे थे कि ड्राइव करना भी मुश्किल था, मतलब जिंदगी का सवाल था। কয়েক মিনিটের মধ্যেই তাঁদের অভিসন্ধি বুঝে যান বর্ণিকা, তাই তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন। কিন্তু বর্ণিকাকে সেই অবধি পৌঁছতেই দেওয়া হয়নি। অভিযোগ, কিছুটা গিয়ে বর্ণিকা ডান দিকে ঘুরতে যেতেই পাশের গাড়িটি আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রাস্তা আটকে দেয়। यहाँ पे मैंने सोचा कि मैं राइट चली जाऊं, तो लेकिन उन्होंने जैसे ये गाड़ी है वैसे ही, लेकिन बिल्कुल साथ गाड़ी लगा ली और ताकि मैं राइट मुड़ ही ना सकूं। मैं टर्न कर ही नहीं सकी क्योंकि मेरी रोड ब्लॉक कर दी उन्होंने। और फिर जो ड्राइवर के साथ लड़का था वो उतरा और मेरी गाड़ी की तरफ चलने लगा। বর্ণিকার দাবি, মুহূর্তের মধ্যে তিনি গাড়ি পেছনে ঘুরিয়ে নেন, তারপর ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে যান। मेरे को दिखा कि मौका है, वो उतरा हुआ है गाड़ी से, तो मैं रिवर्स करके भगा ली। और इस टाइम मुझे पता था कि मेरे पास ये आधा 1 मिनट है, जब वो उनको थोड़ा टाइम लगेगा तो मैं पुलिस को फोन कर सकती हूँ। मैंने 100 नंबर पे फोन किया। जैसे उन्होंने फोन उठाया, मेरी आवाज भी ऑफ कोर्स कांप रही थी, तो मेरी आवाज सुनते ही उन्हें पता लग गया था कि कुछ प्रॉब्लम है। एसयूवी नंबर नोट कर लिया था? हाँ। तो उन्होंने कहा कि अगर हो सकता है तो आप रुक जाओ कहीं और हम आपके पास 2-3 मिनट में भेजते हैं। लेकिन मैंने कहा कि मैं रुक नहीं सकती क्योंकि वो चाहते ही हैं कि मैं रुक जाऊं, तो अगर मैं रुक गई तो फिर वो पता नहीं क्या करेंगे। কিন্তু বিপদ তখনও বর্ণিকার পিছু ছাড়েনি। অভিযোগ, চণ্ডীগড়ের সেক্টর 26 এর কাছে সিগন্যালে দাঁড়ায় বর্ণিকার গাড়ি। অভিযোগ, তখনই এসইউভি থেকে নেমে আসেন একজন। তারপর বর্ণিকার গাড়ির পেছনের কাছে জোরে জোরে চাপড় মারতে শুরু করেন ওই যুবক। उतर के आए मेरी गाड़ी की तरफ, तो मैंने राइट को ले ली, तो उसने आके पीछे शीशे पे अपना हाथ जोर जोर से मारा। हाँ, पीछे बैठे हुए। दरवाजा खोलने की कोशिश की। आपने लॉक किया था? हाँ, मैंने लॉक किया हुआ था। এরই মধ্যে পুলিশের হেল্পলাইনে ফোন করে দেন বর্ণিকা। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাতে নাতে ধরা পড়ে যায় ওই যুবক।
एंड तक उनकी सिर्फ एक ही कोशिश थी कि वो किसी तरह मेरी गाड़ी रुकवा दें। আর এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ধৃত যুবকের নাম বিকাশ বারালা, বাবা সুভাষ বারালা, হরিয়ানা বিজেপির সভাপতি। ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেও ধৃতের পরিচয় জানা মাত্রই তাদের আচরণও বদলে যায়। হরিয়ানা বিজেপি সভাপতির ছেলেকে থানা থেকেই জামিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। একটা মেয়েকে রাতে রাস্তায় ধাওয়া করা হলো, গাড়ি আটকানো হলো, তার গাড়ির কাছে দুমদাম করে মারা হলো। অথচ এত গুরুতর অভিযোগের পরও অভিযুক্তকে থানা থেকে জামিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ধৃত হরিয়ানা বিজেপির সর্বোচ্চ নেতার ছেলে বলেই কি তার ছেলের সঙ্গে কার্যত জামাই আদর করা হলো? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতে আমরা সরাসরি একবার বর্ণিকার সঙ্গে কথা বলে নেব। বর্ণिका, जरूर ये घटना आपके लिए काफ़ी खौफनाक था। आज लगभग 2.5 दिन बाद फिलहाल अभी कैसे महसूस कर रहे हैं आप? थैंक यू। वो तो मुझे खुशी है कि मैं बच गई और मेरे बचाव में इतना कुछ हो गया है, तो मुझे काफी खुशी है कि शायद ये देख के अगर 1 या 2 लड़की को भी हिम्मत मिलती तो मैं खुश होती, लेकिन अब जो सारे देश की लड़कियां इसके साथ रिलेट कर रही हैं, मेरे को जो लड़की मिली है जब से ये हुआ है उससे मेरे को अपनी कहानी बताई है, क्योंकि कोई ऐसी लड़की शायद इंडिया में है ही नहीं जिसके साथ कुछ ना कुछ नहीं हुआ। हर लड़की जो मुझे मिलती है अपनी कहानी बताती है कि मेरे साथ भी ये हुआ था, मेरे साथ भी ऐसा हुआ था। तो यही मुझे उम्मीद है कि मेरा ये केस देख के और होपफुली मुझे जब जस्टिस मिलेगा ये देख के बाकी लड़कियों को भी हिम्मत आएगी शायद आगे आने की। मोनिका, आपको पता होगा कि जो सेक्शन लगाया गया है वो उसके बारे में काफ़ी सारा सवाल उठाया जा रहा है और उसका ज़रूर बहुत वजह है। आपका जो एफआईआर था, जो इनिशियल आपने पुलिस को एफआईआर जो दर्ज करवाया, वहाँ ये किडनैपिंग का कोशिश या फिर एब्डक्शन इसका कोई जिक्र था? जी बिल्कुल, मेरी कंप्लेंट में क्लियरली लिखा हुआ है कि इट इज़ क्लियर टू मी दैट दिस वाज एन अटेम्प्ट टू अबडक्ट मी, क्योंकि उनका बिहेवियर और उनके जेस्चर्स देख के बहुत क्लियर था मुझे, मतलब लॉजिकल कंक्लूजन है ही ये कि उनका सिर्फ एक एम था कि वो मेरी गाड़ी को किसी भी तरह रोक ले। वो सिर्फ चाहते थे कि मेरी गाड़ी, चाहे वो मुझे डरा के रोकें या मेरी गाड़ी में अपनी गाड़ी मार के रोकें या वो मेरी रोड ब्लॉक करके रोकें, लेकिन वो बस ये चाहते थे कि मेरी गाड़ी रुक जाए। मोनिका, आप हमारे साथ बने रहिए, जरूरत पड़े तो और आपके पास बाद में मैं जाऊंगा। আমি অম্বুজ মহান্তির কাছে এবার আসবো। অম্বুজ বাবু, গোটা দেশ এই ঘটনা নিয়ে তোলপাড়, রাজ্যে ভিভিআইপি নেতার বেটা বাঁচানোর তাগিদটা এত বড় যে প্রাথমিকভাবে আমি দেখাবো পুলিশ কর্তারা বলেছিলেন যে 165 রেড উইথ 511 অ্যাটেম্প্ট টু কিডন্যাপিং এবং আউটরেজ অফ মডেস্টি, সেকশন 365 আর 354, এই দুটো ধারা ইনিশিয়ালি বর্ণিকা পরিষ্কার বললেন। এফআইআরেও একেবারে স্পষ্ট করে অভিযোগ দেয়া ছিল। সেখানে নন বেলেবল সেকশনগুলো সমস্ত পুলিশের উর্দির মধ্যে ঢুকে গেল। থানায় বসে এই কুকীর্তির যিনি অভিযুক্ত তিনি জামিন পেয়ে কলার তুলে বাড়ি চলে গেলেন। সিসিটিভি ক্যামেরা তার 7টার ভেতরে 6টাই ফাংশনিং বন্ধ হয়ে গেল। আমি বলছি পিসি সরকার জুনিয়রের ম্যাজিকেও এমনটা হয় কিনা আমি জানি না। এবং পুলিশ কর্তাকে আজকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বলছেন টেকনিক্যাল অ্যানালিসিস চলছে। 3 দিন পরেও বলতে পারছেন না যে সিসিটিভি ফুটেজটা খারাপ জন্য পাওয়া গেল না বা খারাপ কি করে হয়ে গেল। আমি বলছি এর কোনো একটা ঘটনা রাজ্যের যে কোনো প্রান্তে, দেশের যে কোনো প্রান্তে হলেও তোলপাড় পড়ে যেত। কি ব্যাখ্যা এটা? এর ব্যাখ্যা দেওয়ার জন্য একটু যদি শোনেন আমি বলবো, আমি দুবার লজ্জিত। আচ্ছা, প্রথম লজ্জা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার জন্য, ঠিক, আর দ্বিতীয় লজ্জা হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে আমরা ইন্টারপ্রেট করছি, ম্যানেজ করছি। প্রথম লজ্জাটা খুব সহজ, বোঝাই যাচ্ছে কেউ আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক। সেকেন্ড লজ্জাটা বলতে চাচ্ছি এই জন্যই যে আমাদের সব কিছুতেই রাজনীতি ঢুকে পড়ে। পুলিশকে আমরা ঠিকমতো কাজ করতে দিই না, কোথাও দিই না। যেখানে বসে কথা বলছি 3টে মেয়ের নাম বলছে, আমরা সবাই জানবো। মনুয়া কিভাবে হাজব্যান্ডকে মারলো, মঙ্গলা কিভাবে তার মেয়েকে খুন করলো 7টা সুঁচ ঢুকিয়ে,
এখন শুনছেন সাবিত্রী কিভাবে স্বামীর রক্ত খেলো, মানে এই যেখানে বসে কথা বলছি সেই স্টেটের ঘটনা, মানে আমি এবার সম্পর্কে এখানেই বলছি আমি যে পুরো ব্যাপারটা কিভাবে রাজনীতির রূপ দেয়া যায়। এই মেয়েটি কিন্তু জেএনইউর একজন ক্যাডার, ওর দিদিও জেএনইউর একজন ক্যাডার। এখন লেফটিস্টদের কি অবস্থা আপনারা জানেন সারা ভারতবর্ষ। জেএনইউর কোন প্রথম লজ্জার সাথে সেকেন্ডটা মেশাবেন না। জেএনইউর ক্যাডার না আমি বলছি প্রথম লজ্জার সাথে দ্বিতীয়টাকে মেশাবেন না, এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখবেন। আমি না প্রথমটা তো ঘটনা যে কেউ চায় না এই ধরনের ঘটনা ঘটুক, তারপরে যে ডাইমেনশন যেটা পলিটিক্যাল ডাইমেনশন, এখানে কি ঘটেছে অ্যাবডাকশনের জন্য, কি কিডন্যাপিং এর জন্য বা কি মোটিভ ছিল সেটা তো পুলিশ প্রমাণ করবে, জাজ প্রমাণ করবেন, মেয়েটার মুখের কথা তো প্রমাণ হবে না। আমি দুর্বল ধারা দিলাম তো না আমি বলছি বেলেবল সেকশন দিয়ে থানায় বসে জামাই আদর করে বাড়ি ছেড়ে বললে হবে না। পুলিশ কিছু নিশ্চয়ই ভেবেচিন্তে করেছে, তাহলে পুলিশের উপর কোনো ট্রাস্ট থাকার কথা না। আচ্ছা আপনার হরিয়ানা পুলিশের উপর এত ট্রাস্ট আছে, বাংলা পুলিশের না, আমি সেইটাই তো বললাম, বাংলা পুলিশের গল্পটা বললাম, আমাদের সারা দেশের কথা বলছি আমি, যে একটু অপেক্ষা করতে হবে। শুধু একটা আমরা দোষ দেবো, আমায় মার্জনা করবেন না। আমি বলছি আমি তো বাংলার एग्जांपल দিলাম। তিনটে মহিলা সংক্রান্ত কেসের ঘটনা বললেন, এই তিনটে মহিলা সংক্রান্ত কেসের রেগুলার রিপোর্টিং আমরা করি, এর ভেতর কোথাও রাজনীতি আছে বলে তো আমি শুনিনি, বিরোধীরাও বলেননি। আচ্ছা আমি একটা উদাহরণ দিই তাহলে রাজনীতি যেটা বলছেন। আবেশ দাশগুপ্ত ছেলেটি যে মারা গেছে সেটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না টাকার জোরে চাপা পড়ে যাচ্ছে কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জোরে চাপা পড়ে যাচ্ছে, তার মা কিন্তু বিচার এখনো পায়নি। হ্যাঁ এখনো পুলিশের রেকর্ডিং বা যাই হোক না কেন আমার ক্লিয়ার হয়নি। আমি আমার বক্তব্যটা এখানেই সামারি করি যে আইনের পথে চলবে। চলছে না তো, আমার তো প্রথম প্রশ্নটাই আপনাকে, চললে তো কারুর অসুবিধা ছিল না। যে হ্যাঁ এবার তো আপনি তো অ্যাটেম্পট টু কিডন্যাপিং এর কেসটা দিলেন না, নন বেলেবল সেকশন বলে সেটা ড্রপ হলো। আমি দেখাবো পুলিশ কর্তারা 2:30টার সময় কি বলছেন এবং বিকেল 5টায় কি বলছেন। শাশ্বতী দিদি অনেকক্ষণ ধরে আমার তিনটে প্রথমত এই শব্দবন্ধটা জেএনইউ এর ক্যাডার, জেএনইউ এর ছাত্র শুনেছি, ছাত্রী শুনেছি, গবেষক শুনেছি, ক্যাডারটা আমি এই প্রথম শব্দটা শুনলাম। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হয় যাদবপুরের ক্যাডার। হ্যাঁ ঠিক আছে, যাদবপুরে আমিও ছাত্র রাজনীতি করে আজকে আমি যে তাই সিপিআইএম এর ক্যাডার, জেএনইউ মানে সিপিআইএম এর বেস। আচ্ছা সিপিএম এর ক্যাডার হলে মাঝরাতে তার গাড়ি থামিয়ে সেটা নিশ্চয়ই আমার তিনটে প্রশ্নের ক্ষেত্রে আউটরিচ অফ মডেস্টি করা যায়। প্রথম কথা হচ্ছে যে মেয়েটি পুলিশ বলছে ও ফেসবুকে একরকম দিয়েছে, পুলিশকে একরকম ইজাহার দিয়েছে, 164 এ শব্দটা নাকি প্রয়োগ করেনি, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, তার জন্য পুলিশ ধরে নিয়েছে যে সেটা ছিল না, ফলে ওই 365 আর 511 সরানো হয়েছে। মেয়েটি বলছে আমি তো বলেছি এইগুলো কি কি হয়েছে, আমি ওরা অবভিয়াসলি আমার সঙ্গে গল্প করতে আসেনি বা প্রেম নিবেদন করতে আসেনি নিশ্চয়ই। কাজে সেইটা সেক্ষেত্রে আমার নিজের মনে হয় এক্ষেত্রে বিজেপি প্রেসিডেন্টের হয় তার পাবলিকলি প্রেস কনফারেন্স করে বলা উচিত এই ছেলেকে আমি ত্যায্যপুত্তর করলাম, কারণ এই গাড়িটা খুব সম্ভবত দেখা যাবে তার বাবার নামে রেজিস্টার, যদি না আদরের ছেলেকে তিনি গাড়ি রেজিস্ট্রি করে দিয়ে থাকেন, ওখানে সবকিছু জানিয়ে রাখি সেই গাড়িটা ছাড়ানোর চেষ্টা হয়েছিল থানা থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই ছেলেটি নিশ্চয়ই জামাই আদর পেয়ে তার বাড়িতেই গিয়েছে এবং সেই বাবার নামে যে বাড়ি বা এতে সেই বাড়িতেই আছে, এখন আন্ডারগ্রাউন্ড, এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। না আমি বলছি কোথাও সে আশ্রয় রয়েছে, কাজে কোথাও আমার মনে হয় যে এখানে বিজেপি প্রেসিডেন্টের হয় এখানে পদত্যাগ করা উচিত ছিল, না হলে পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলা উচিত ছিল এই ছেলেকে কেউ যেন কোনো রকম সাহায্য না দেয়, কারণ এর জন্য আমি এন্টায়ার রাজ্যের একটি দলকে বিপদে ফেলতে রাজি নই, কারণ সবাই আঙুল তুলবে তোমরা বেটি বাঁচাও বেটি পড়াও বলছো, তোমরা নিজের রাজ্যে মেয়েদের সুরক্ষার কি করলে, এইটার দায় নিয়ে আমি আমার পলিটিক্যাল কেরিয়ারকে নষ্ট করতে রাজি নই। তিনি যদি সত্যিকারের একজন জুডিশিয়াস পার্সন, নিজের রাজনীতির ব্যাপারে সিরিয়াস হতেন, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধ না হতেন, আমি আশা করি তিনি কালকেই সেটা পাবলিকলি প্রেস কনফারেন্স করে বলবেন। আমি দর্শকদের শুধু এখানে যোগ করব যে কিছুক্ষণ আগেই বর্ণিকার বাবার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এখনো পর্যন্ত 1 ঘন্টা আগে পর্যন্ত প্রায় 3 দিন হতে চললো কোনো বিজেপি নেতা তার সঙ্গে যোগাযোগ, টেলিফোন ইত্যাদি কিচ্ছু করেননি। সবথেকে বড় কথা, প্রশ্নটা শুধু অভিযুক্তর বাবার নয়, প্রশ্নটা হচ্ছে এখনো পর্যন্ত একটা গোটা রাজ্য, সেখানকার দল কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব একটা নিন্দা প্রস্তাব কোথাও থেকে এলো না। আমি দ্রুত একবার দেখাবো কোথায় কোথায় সংশয়তার দানা বাঁধছে। যেটা আপনাদের বললাম, জামিনযোগ্য ধারা দিয়ে
কার্যত থানায় বসিয়ে তাকে ছেড়ে দেয়া হলো এবং যার পরে সে বেপাত্তা হয়ে গেল। এবং দ্বিতীয়, রাতারাতি 7টা সিসিটিভির ক্যামেরায় 6টা বিকল। কে বলছে? পুলিশ। দেখুন। यहीं के आसपास कहीं मैं ड्राइव कर रही थी और मुझे अपने रेयरव्यू मिरर में देखा कि पीछे से गाड़ी आ रही है काफी तेज। हाँ भाई, who wants to go first? तो उन्होंने ब्लॉक किया, वो चल के उतर के आए मेरी गाड़ी की तरफ, तो मैंने राइट को ले ली, तो उसने आके पीछे शीशे पे अपना हाथ जोर जोर से मारा। यार तुम लोग के coin on you? फिर मैंने देखा कि पुलिस ने उन्हें पकड़ लिया, तो फिर मैं घर चली गई क्योंकि मैं वेट नहीं करना चाहती थी और मैं पहले घर पहुंचूं, सेफ हूं। গুরুতর অভিযোগ, কিন্তু অভিযুক্ত হাই প্রোফাইল, বিজেপির হরিয়ানার রাজ্য সভাপতির ছেলে। তাই কি থানা থেকেই জামিন? তাই কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ? বিজেপির রাজ্য সভাপতির ছেলেকে গ্রেফতারের পর 2 ঘন্টার অন্তরে চণ্ডীগড় পুলিশের দুটি বয়ান শুনলেই স্পষ্ট হয়ে যাবে কিভাবে সুর বদলেছে তাদের। किडनैपिंग का जिक्र नहीं हुआ है, उसमें सिर्फ 341 का जिक्र है, वो हमने ऐड कर दिया है। अभी क्या हम माने कि बस थाने से, पुलिस थाने से यहाँ से जमानत मिल जाएगी विकास बराला को? हाँ जी। अभी कुछ समय पहले आपने बताया था कि 365 और 511 भी ऐड की गई है। ये 5-7 मिनट में क्या वजह बनी कि ये 2 धाराएं? मेरे पास ओरिजिनल कॉपी नहीं आई थी, जो 164 की स्टेटमेंट है, उस स्टेटमेंट में कहीं भी डायरेक्ट जिक्र नहीं कर रखा कि मुझे किडनैप करने की कोशिश की गई। অর্থাৎ ধৃত বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে প্রথমে জামিন অযোগ্য ধারা দেওয়া হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। এমনকি সূত্রের খবর, ধৃতকে লক আপে পর্যন্ত রাখার সাহস পায়নি চণ্ডীগড় পুলিশ। তরুণী স্পষ্ট অভিযোগ করছেন তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। दरवाजा खोलने की कोशिश की, आपने लॉक किया था? हाँ, मैंने लॉक किया हुआ था। इतने में वो पुलिस आई और मैंने देखा कि मैं हॉर्न भी बजा रही थी ताकि लोगों को पता चले कि यहाँ कुछ हो रहा है। অথচ পুলিশ কোথাও অপহরণের চেষ্টার ধারা যুক্ত করেনি। कई बार उस युवती की गाड़ी को रोकने का प्रयास किया गया, दुस्साहस किया गया, और एक बार तो दरवाजा खोलकर जबरन उस युवती की गाड़ी में घुसने का दुस्साहस किया गया। क्या ये सीधे सीधे किडनैपिंग और अटेम्प्टेड एब्डक्शन के केस नहीं बनता? और अगर बनता है तो फिर ये धाराएं क्यों लगाई नहीं गई आज तक चंडीगढ़ एडमिनिस्ट्रेशन के द्वारा? কেন অপহরণের চেষ্টার ধারা দেওয়া হলো না বিজেপি সভাপতির ছেলেকে, তার জবাব দেওয়ার পরিবর্তে চণ্ডীগড় পুলিশ সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুলতে ব্যস্ত। आप जो मैं देख रहा हूँ इस केस को एक मीडिया ट्रायल ना बनाए, इसको आप चलने दीजिए नॉर्मल कोर्स में। जो भी इसकी इन्वेस्टिगेशन में अपडेट होगा हम आपको रोज की रोज देते रहेंगे। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত সিসিটিভি ফুটেজ, কারণ সেক্টর 8-এর বাজার থেকে সেক্টর 26 পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তায় বর্ণিকার গাড়ি ধাওয়া করা হয়েছে বলে অভিযোগ। আর এখানে গল্পের নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট রাস্তায় যে 9টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তার মধ্যে নাকি 6টি খারাপ ছিল। যে চণ্ডীগড়কে প্রধানমন্ত্রী স্মার্ট সিটি বলে ঘোষণা করেছেন, সেখানে রাস্তার ধারের এতগুলো সিসিটিভি একসঙ্গে খারাপ থাকতে পারে নাকি অভিযুক্ত হরিয়ানা বিজেপির সবচেয়ে বড় নেতার ছেলে বলে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে? প্রশ্ন কংগ্রেসের। बीजेपी is pressurizing Chandigarh administration and hatching a conspiracy to protect the son of its political leader. চণ্ডীগড় কেন্দ্র শাসিত অঞ্চল, এখানকার পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। বিজেপির রাজ্য সভাপতির ছেলের বিরুদ্ধে এত বড় অভিযোগ ওঠার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন, সেই প্রশ্নও তুলছে বিরোধীরা। भाजपा की केंद्रीय सरकार का हुक्म चंडीगढ़ एडमिनिस्ट्रेशन और चंडीगढ़ पुलिस को मिला, जिसके बाद पुलिस ने ही अपने बयान वापस बदल लिए। হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে সাধারণ নেতা সবাই অবশ্য বিজেপি সভাপতিকে আড়াল করতে মরিয়া চেষ্টা করছে। इस घटना से सुभाष बराला जी का कोई लेना देना नहीं है, इंडिविजुअल घटना है, जिस किसी की घटना होगी उसके खिलाफ कार्रवाई होगी। कार्रवाई का स्वागत हमारे प्रदेश अध्यक्ष जो विकास बराला के पिता है, उन्होंने भी उसका स्वागत किया। उन्होंने कहा कि कानून को अपना काम करना चाहिए, कानून अपना काम कर रहा है। কিন্তু একজন আইএএস অফিসারের মেয়ের সঙ্গে এমনটা হলে সাধারণ মানুষের কি হাল হতে পারে, প্রশ্ন ছুড়ে দিয়েছেন খোদ বর্ণিকাই। বিজেপির রাজ্য সভাপতির ছেলে আপাতত বহাল তবিয়তে। গোটা দেশের একটাই প্রশ্ন, বর্ণিকা কি সুবিচার পাবেন? এবিপি আনন্দ।
তিলোত্তমা, অম্বুজবাবু আবিষ্কার করেছেন যে বর্ণিকা জেএনইউ ক্যাডার ছিল। জেএনইউ সিপিআইএম ক্যাডার, সিপিআইএমটা আমি তার সঙ্গে ঘটনার কি যোগ আমি জানি না। রাজনীতি আপনি ধরুন ছাত্র রাজনীতি করেছেন, আমি বলছি আপনি বামপন্থী রাজনীতির সঙ্গে, তো আজকে যখন অধ্যাপক বা প্রাক্তন অধ্যাপক হিসেবে আপনি স্টুডিওতে এসেছেন, আমি বলবো যে আপনি ছাত্র রাজনীতি ওই দলে আমার রাজনৈতিক যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে, সেটার সঙ্গে আমি আসছি কেন হয়ে যাক, আমি পরে বলছি। আমি তিলোত্তমাকে শুধু এইটা জানতে চাইবো যে এই বর্ণিকা কেমন, সেই খোঁজ কিন্তু এখানে থামছে না। আরও অনেক কদম এগিয়ে গেছেন বিজেপির হরিয়ানাতে যিনি সহসভাপতি, তার নাম হচ্ছে রামবীর ভাট্টি। আমি দেখাবো, তিনি বলছেন যে এত রাতে মেয়েরা বেরোবে কেন, বেরোনো উচিত নয়। মেয়েরা রাত 12টার সময় কোনোভাবেই বাড়ির বাইরে যেন না থাকে। বাবা মায়েদের যেন উচিত আরও সচেতন হওয়া। কেউ একবার বলছে না যে বিজেপি নেতাদের মদ্যপ ছেলেরা, মদ্যপ শব্দটা জোরের সঙ্গে বলছি কারণ মেডিকেল টেস্টে দেখা গেছে তারা মদ্যপ ছিল, বিজেপি নেতাদের মদ্যপ ছেলেরা কেন রাত্রিবেলা 12টার সময় রাস্তায় বেরিয়ে বেলেল্লাপানা করবে, এই প্রশ্নটা কেউ বলছে না। এই অদ্ভুত সমাজ। এক্স্যাক্টলি। এবং এটা হচ্ছে যে এই অসুস্থতা, এই অসুস্থ মানসিকতা, অর্থাৎ এই পৃথিবীটা শুধুমাত্র কিছু পুরুষের, এই অসুস্থ মানসিকতাটা সমাজের বিভিন্ন স্তরে, একদম শীর্ষ স্তর থেকে শুরু করে প্রায় একেবারে নিম্ন স্তর পর্যন্ত নানানভাবে ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট প্রমাণ যে প্রথমত মেয়েটি জেএনইউ হতে পারে, মেয়েটি প্রেসিডেন্সি হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, সেটা কোনো প্রশ্নই নয়। এই প্রশ্নটা উত্থাপনই হতে পারে না। এবং ঘটনাচক্রে সে তখন ওই মেয়েটি ওখানে ছিল, যে যে ওই ছেলেগুলোর যে বর্ণনা আমরা এখানে পাচ্ছি যে মদ্যপ অবস্থায় ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল, হ্যাঁ মেডিকেল টেস্টে প্রমাণিত হয়েছে যে এই অবস্থায় ছিল। আজকে বর্ণিকা না থেকে এখানে আরো যে কোনো একটি মেয়ে এদের শিকার হতে পারতো। সুতরাং যে কোনো মেয়ে শিকার হলেই তখন দেখা যেত যে তার কোনো না কোনো দিক নিয়ে, তার চারিত্রিক কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ে, তার কোনো না কোনো অ্যাক্টিভিটি নিয়ে এরা প্রশ্ন তুলছে যারা মনে করে এই পৃথিবীটা আসলে পুরুষদের। এক সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সম্মানহানি মেয়েটির বর্ণিকার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, চূড়ান্ত। এটা এবং এটা ক্রমাগত চলতে থাকবে বলে আমার ধারণা। মানে আমরা যেখানে প্রশ্ন তুলছি যে মেয়েটা কতটা সুবিচার পাবে, আমার মনে হয় যে সুবিচারের পথ পর্যন্ত আমরা ভারতবর্ষে যত 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 এই ধরনের ইনস্ট্যান্স দেখেছি যে এই মেয়েটিকে আরো যে কত কঠিন রাস্তার উপর দিয়ে চলতে হবে সেটা খানিকটা অনুমান করতে পারছি। এবং ধরো চণ্ডীগড়ের স্টেট অফ আর্টস অফ এডুকেশনাল ইনস্টিটিউট আছে, এডুকেশন হাব হয়েছে যার খ্যাতি দেশ জোড়া, সেখানে বলা হচ্ছে একটা মেয়ে 12টার সময় কেন রাস্তায় থাকবে। আমি বলছি সুন্দরবন বেড়াতে গেছিলাম কয়েক বছর আগে, যেখানে ছিলাম বলেছে যে বেরোবেন না রাত্রিবেলা, কালকে বাঘের ডাক শোনা গেছিল, বাঘ খেয়ে নিতে পারে। তো সভ্য চণ্ডীগড়ে বলা হচ্ছে 12টার সময় মানে মেয়েদের রাত্রিবেলার কোনো কাজ থাকতে পারে না, পড়াশুনো থাকতে পারে না, শাসক দল বলছে কেন রাত্রিবেলা বেরোবে। পড়াশুনো, কাজ, আমি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি। কোনো একটি মেয়ে যদি মনে করে যে সে রাত্রি বিনা কারণে হাঁটবে, সে সেটা হাঁটতে পারবে না কেন? কেন রাষ্ট্র তাকে সেই নিরাপত্তা দিতে পারবে না? এটা এবং এই যে অভিযুক্ত যে ছেলেটি, সেই ছেলেটির ধরা যাক ঠিক আছে যে তার বাড়িতে, আমি ধরে নিচ্ছি তার বাড়িতে সাংঘাতিক তাকে সুশিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গাটা থেকে, অর্থাৎ তার পরিবারের জায়গাটা থেকে তার যে অপরাধ প্রবণতা বা যে অপরাধ সে অলরেডি করে ফেলেছে, সেই জায়গাটাকে আলাদা করা অবশ্যই উচিত ছিল, যেটা শাশ্বতী অলরেডি বলে দিয়েছেন। এবং এই মেয়েরা বেরোতে পারবে না, মেয়েরা এটা করতে পারবে না। এবং উনি সঙ্গে সঙ্গে দেখলাম যে প্রসঙ্গ তুলে আনলেন মেয়েদের, যে ইনি খুন করেছেন, ইনি এই করেছেন, ইনি রক্তপান করেছেন, তাতে একটা মেয়েকে অপমান করার কোনো রাইট জন্মায় না কারো। যারা এই ভদ্রমহিলারা যে যে অপরাধ করেছেন তারা অপরাধী হিসেবে ধরা পড়েছেন এবং তার জন্য শাস্তি হবে, কিন্তু এই ছেলেটির কি তার জন্য যথেষ্ট শাস্তি হচ্ছে বা সেই প্রবণতা কি আমরা দেখতে পাচ্ছি? এবং আমার যেটা সবচাইতে এখানে ভয়ঙ্কর লাগছে সেটা হচ্ছে যে পুলিশের ওপর আমরা কেউ আস্থা রাখতে পারছি না, এবং সেটা কোথায় না চণ্ডীগড়ের মতো একটা শহরে, কিন্তু যেখানে পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, সেই সেখানকার পুলিশের উপর আমরা আস্থা রাখতে পারছি না। এইটা হচ্ছে আমার মনে হয় যে প্রশাসনের সবচাইতে দুর্বলতম জায়গা, যেখানে সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারায়। যখন আজকে আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটে সারা দেশ সেটা নিয়ে হইচই করে এবং সেটাকে কন্ডেম করে। তো এটা তো শুধু আমাদের রাজ্যের ব্যাপার নয়, এটা দেখা যাচ্ছে যে কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানেও নিঃশব্দে বা কোথাও কোথাও সশব্দে, অর্থাৎ ক্ষমতা যেখানেই রয়েছে সেখানে ক্ষমতা এই দেশে
সমস্ত রকম প্রশাসনিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। এটা হচ্ছে চূড়ান্ত নিন্দনীয় দিক। মজার জিনিস হচ্ছে কোথায় জান, আবার আমরা কিন্তু বারবার আমি একটা কথা গোড়াতে বলেছি, দুটো লজ্জা দু রকমের দুটো আলাদা ডাইমেনশন বলি আমরা। আমি একটা বলি ডাইমেনশনাল থিওরি, একই ডাইমেনশনে যদি আমরা হাঁটি কোনো দিনের সমাধান হবে না, দুটো আলাদা ডাইমেনশন। রাজনীতিকে এই যে ম্যাডাম বললেন আবেগ আর রাজনীতি মিশিয়ে ফেললে চলবে না। আমাদের দেশ আমেরিকা এখনো হয়নি। কোনো মেয়ে মাঝরাতে বেরোবে না, যদি একটা মেয়ে মাঝরাতে বেরোয় ফিরলে মা জিজ্ঞেস করে না ও বাবা এসেছিস, খুব চিন্তায় ছিলাম, কেন বলে? না বলি তা বলছে না, আবার গুলিয়ে ফেলছেন, আবেগের সাথে মেশাবেন না, আপনি গুলিয়ে ফেলছেন। আমি বলছি না 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 একদম না, গুলিয়ে ফেলছেন। এখনো আমাদের দেশ আমেরিকা হয়নি, এখনো আমাদের সিকিউরিটি সিস্টেম অতখানি এগোয়নি, এখনো আমাদের পুলিশকে টেবিলের তলায় যেতে হয়, এখন আমাদের পুলিশকে ফাইল মাথায় দিয়ে তার জন্য আমাদের বাংলা আজকে আমাদের বাংলা ক্রাইম রেটে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। সুতরাং যে সিচুয়েশনে আছি, গিভেন দ্য কন্ডিশন, আমাকে দেখতে হবে আমার রিস্ক কত। বিজেপি বলে কথা না, ওটা তো এইখানে গন্ডগোল। মেয়ে বলে শুনুন, মেয়ে বলে শুধু নয়, মেয়েদের মাঝরাতে ট্রাভেলটা আমাদের মেয়ে বলুন ছেলে বলুন সবার জন্য রিস্কে, মেয়েদের রিস্ক মাঝরাতে এমনি ট্রাভেলটা ছেলে মেয়ে সবার জন্য রিস্ক বেশি। আমি শুরুতে এই ঘটনায় যিনি বলছেন আমি তার একটা কথাকে সমর্থন করছি, হ্যাঁ এটা দুটো লজ্জা। একটা হচ্ছে কোনো মহিলার ওপর এই জিনিসটা গোটা সমাজের লজ্জা, একদম, এটা প্রথম। এটা আমি দ্বিতীয় লজ্জা যখন সেটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। তার কারণ যেহেতু বিজেপির রাজ্য সভাপতির ছেলে, বিজেপি সেখানে ক্ষমতায়, এবং সেখানে প্রভাব খাটিয়ে মেয়েটা স্টেটমেন্টের উপর তো এফআইআর হবে। ঠিক, সুতরাং মেয়েটি তো স্টেটমেন্ট করছে আমাদের সামনে, আমরা তো শুনছি, সে তো বলছে ইট ইজ ক্লিয়ার কেস অফ অ্যাবডাকশন। তাহলে আপনি যখন কথা বলেছেন আমি কোনো কথা বলিনি, আপনি কথা বলুন। মারাত্মক কথা বলছেন মন্ত্রী, কি বলছেন? যে মেয়ে মানে সব সত্যি কথা বলছে, তার মানে মেয়ে মিথ্যা কথা বলছে। পুলিশের রোল আছে, পুলিশের রোল আছে, পুলিশের রোল আছে। সত্যি সত্যি এই ভারতবর্ষ গঠনের স্বপ্ন দেখাচ্ছেন লোককে, এই পুলিশের রোল আছে। আপনি ভুল করছেন, আমি যে নামগুলো বললাম শুনুন না, এই নির্লজ্জভাবে সমর্থন জানাচ্ছেন একটা ক্রাইমকে। তা বলছি না, আমি যে তিনটে নাম বললাম তারাও কিন্তু মেয়ে। এই যে মঙ্গলা বললাম, মঙ্গলা বললাম, সাবিত্রী বললাম, মেয়ে মানে যে সব সত্যি হবে এটা ধরা অদ্ভুত বলেন। আপনি কি বলছেন? পুলিশের রোল আছে, পুলিশের রোল আছে। আপনি কি বলছেন? মিথ্যা কথা বলছেন, তা বলছি না, এটা কি করতে পারছি না, আমি বিস্মিত। গুলিয়ে দেবেন না, গোল গোল কথা বলে। একটা কথা বলার আছে, কি অদ্ভুত ভাগ্যের নির্মম পরিহাস দেখুন। এই সেই হরিয়ানা যেখানে দাঁড়িয়ে 2015 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে সেখানেই কিন্তু স্লোগানটা যেন একটু বদলে গেল না। আপনারা লিখছেন বেটা বাঁচাও, আমি আরেকটা কথা যোগ করছি, বেটা ছাড়াও। বেটা বাঁচাও বেটা ছাড়াও, এটাই কি বিজেপি শাসিত রাজ্যের আচ্ছা দিন আয়েগা স্লোগান? আমি রাজনীতির মধ্যে ঢুকবো না, যে রাজনৈতিক দলই হোক, বাবা হিসেবে উনি ঠিক করছেন না, ছেলেকে আরো আশকারা দিচ্ছেন। তাহলে কি পিতা হিসেবে ওনার উচিত ছিল? সমিতদা, পিতা আমি ধরে নিলাম পিতা ভুল করেছেন, প্রশাসন নেই, শুনুন, পুলিশ নেই, মুখ্যমন্ত্রী নেই, প্রশাসন তো বিজেপি কবজায়। পিতার কথা আমি বাদ দিচ্ছি, পিতার জন্যই তো প্রশাসন। আমি বলছি পিতা ধৃতরাষ্ট্র, আমি ধরে নিলাম। অন্ধ নয়, শুধু তাই নয়, তার কথাই তো প্রশাসন খেলছে। আপনি আমাকে বলুন তো সুমন বাবু, যে সমস্ত চ্যানেলগুলো দেখাচ্ছে, ন্যাশনাল চ্যানেলও দেখাচ্ছে, বিজেপি নেতারা থানায় কেন ভিড় করেছিলেন? 2.5 ঘন্টার মধ্যে ডিএসপি সাহেব একই লোক কেন দুবার তার বয়ান বদলালো? কেন 2:30টার সময় কি বলছেন, 5টার সময় কি বলছেন? 2.5 ঘন্টার মধ্যে তার দুবার বয়ান বদলালো। তারপরে কি আচ্ছে দিনের স্বপ্ন? তাহলে তো বিজেপি যে রাজ্যে যাবে মহিলাদের আর সম্মান বলে কিছু থাকবে না। আপনারা আসলে মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণে নেমেছেন। আমার কিছু বলার নেই, আবেগ লজিক নেই, এর মধ্যে লজিক নেই, শুধু আবেগ। এটা আবেগ, এটা নিয়ে রাজনীতি করবেন না। আইনের কথা আসবো,
আমি তার আগে আপনাদের দেখাতে চাইবো যে কেন বারবার বলছি যে এফআইআর এ যা হয়েছিল, যা অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে যে ধারায় মামলা হলো, আসমান জমিন ফারাক। সব থেকে বড় কথা, নন বেলেবল সেকশনগুলো ওই খাঁকি উর্দির মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। ঠিক কি হলো, কোথায় তফাৎটা হলো এবং কেন হলো, সেই রহস্য। গাড়ি করে পিছু ধাওয়া, মাঝ রাস্তায় পথ আটকানো, অপহরণের চেষ্টা। চণ্ডীগড়ের ঘটনায় এমন গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও থানা থেকে জামিন পেয়ে গিয়েছেন হরিয়ানার বিজেপি সভাপতির ছেলে বিকাশ বারালা, যা দেখে বিস্মিত আইনজীবী মহল। তাদের প্রশ্ন, কড়া ধারা প্রয়োগের সংস্থান থাকলেও এক্ষেত্রে পুলিশ সে পথে হাঁটল না কেন? স্রেফ অভিযুক্ত বিজেপির শীর্ষ নেতার ছেলে বলে? আইনজীবীদের দাবি, এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানি, ৩65/511 মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। সেই সঙ্গে হুমকি, অশ্লীল মন্তব্য বা ইঙ্গিতের ধারাও দেওয়া উচিত ছিল। ছেলেটির বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস শুরু করা উচিত ছিল। 354, 511, 365 সেকশনে করা উচিত ছিল, এগুলো করা হয়নি। থানা থেকে তড়িঘড়ি জামিন নিয়েও আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, এত বড় অভিযোগ পেয়েও পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে প্রশ্ন করার প্রয়োজনীয়তা অনুভব করল না। এটা কি করে সম্ভব? পুলিশ জামিনযোগ্য ধারায় তাকে জামিন দিয়ে যে গর্হিত কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আগামী দিনে সমাজের কাছে এটা একটা ভুল বার্তা পৌঁছবে। এখানে নন বেলেবল সেকশনে দেওয়া যেত, তাহলে পরে অন্তত আসামিটা বেল পেত না। বর্ণিকা কি সুবিচার পাবেন? বিজেপি শাসিত হরিয়ানা সরকার কি পারবে মহিলাদের আশ্বস্ত করতে এমন ব্যবস্থা নেওয়ার, যাতে আগামী দিনে কোনো মেয়েকে একা রাস্তায় দেখলে কারোর তাকে উত্ত্যক্ত করা তো দূরের কথা, তেমনটা ভাবারও সাহস না হয়? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবে। জয়ন্ত, ঘটনা নিয়ে তো কিচ্ছু বলার নেই, মানে 8-এর দশকে মিঠুনদার সিনেমার যারা ভিলেন হতো, সেই রাজনীতিবিদদের ছেলে, একেবারে হুবহু অভিযোগটা যা, যেন সেইটা বাস্তবের পর্দায় এই 2017-তে প্রতিফলিত হয়েছে। নির্ভয়া কাণ্ডের আগে আমরা বারবার বলতাম, বা তারপরেও যখন আলোচনা হয়েছে, যে আইন যথেষ্ট কড়া নেই। তো এই ক্ষেত্রে তুমি কি বলবে? মানে আমি বলছি যে খোদ যিনি অভিযোগ করেছেন তিনি এবং তার বাবা দুজনেই বলছেন যে এফআইআর এ আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম, সেটা রাতারাতি উধাও হয়ে গেছে। সুমনবাবু, উনি শুরু করার আগে আমি সেটা একটা কথা ধরিয়ে দিই। তার মধ্যে অম্বুজবাবুরা বলছেন মেয়েটি নাকি মিথ্যা স্টেটমেন্ট করছে, তার স্টেটমেন্ট একবার বলে যাবে না। তাহলে কার স্টেটমেন্ট পাওয়া যাবে? ভিক্টিমাইজের স্টেটমেন্ট নেব নাকি আপনার স্টেটমেন্ট? একবার বলে নি মেয়েটি। আরে শুনুন, ভিক্টিমাইজের স্টেটমেন্ট নেব না আপনার স্টেটমেন্ট নেব? সত্যি ধরতে হবে, মানে কিছু মিথ্যে না না বলবো যেহেতু নন বেলেবল সেকশন দেওয়া হয়েছিল, এবং এই অবস্থাতেই আমার বক্তব্য যে এই কেসটাকে মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া যেত, এবং সেখান থেকে যদি উনি মনে করতেন জামিন দেওয়া সম্ভব, তাহলে তিনি জামিন দিতেন। দ্বিতীয় কথা, এর পরেও কিন্তু কেসটা মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে গেল এবং সেখানেও নতুন করে কোনো পরিবর্তন হলো না। আমার বক্তব্য যে মাননীয় ম্যাজিস্ট্রেটদেরও কিন্তু এবার সময় এসেছে যে মাইন্ড অ্যাপ্লাই করবার, এবং কি ধারা দেওয়া হয়েছে আর কি ধারা দেওয়া উচিত ছিল, তারা সেখানে কিন্তু একটা হস্তক্ষেপ করতে পারেন। আমি আরো গভীরে যাওয়ার আগে বলবো যে আমাদের রাজ্যেও কিন্তু বেশ কয়েকটা উদাহরণ আমার মনে পড়ছে। হালের একজন সিরিয়ালের অভিনেতা, তার ক্ষেত্রে কিন্তু লঘু ধারা দেওয়া হয়েছিল, পরে একটা সামাজিক গণজাগরণের পরে কিন্তু একটা গুরুতর ধারা লাগু হয় এবং তাকে গ্রেফতার করা হয়। কালপেবল হোমিসাইড পরে যোগ করা হয়। বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নেত্রীর ভাইপো ভাইঝিদের ক্ষেত্রেও কিন্তু এমন অভিযোগ উঠেছে, তারা পুলিশকে মেরেও কিন্তু পার পেয়ে গিয়েছেন। বলতে দিন না, হয়েছিল, তাহলে নাম করে বলতে হবে কার ক্ষেত্রে কি হয়েছে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এবার কিন্তু পুলিশের জন্য একটা ভুল বার্তা যাচ্ছে যে পুলিশ সবসময় প্রভাবশালীর ছেলে মেয়েদের আড়াল করে থাকে। এটা কিন্তু কাম্য নয়। অতি সম্প্রতি আমাদের একটি মামলায়, যেখানে আমরা ভাঙড়ে একটা মামলা করলাম, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি একটা মন্তব্য করলেন
তিনি বললেন দুর্ভাগ্যজনক আত্মসমর্পণ জুডিশিয়ারির অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, অর্থাৎ পুলিশ যা বলছে জুডিশিয়ারি কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে। মহামান্য বিচারপতি লেখাটা পুলিশের, হ্যাঁ, মহামান্য বিচারপতি ভার্মার কাছে যখন প্রচুর অনুযোগ গিয়েছিল যে এইভাবে আইনটা পরিবর্তন করা প্রয়োজন নির্ভয়া কাণ্ডের পরে, মহামান্য বিচারপতি ভার্মা বলেছিলেন দেখতে হবে যিনি অভিযুক্ত তার ইন্টেনশন কি ছিল। এক্ষেত্রে বর্ণিকা কুণ্ডু রেপড হয়ে গেলে বা মার্ডার হওয়া পর্যন্ত কি আমরা অপেক্ষা করতাম যে আমাদের হাতে গুরুতর ধারা নেই, ওকে গাড়ি থেকে টেনে বের করা হোক, ওকে রেপ করা হোক, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুক রেপটা হয়েছে, এবার ওকে গ্রেফতার করব, ওর গলার নলিটা কাটা হলো, এবার ওকে গ্রেফতার করব। মহামান্য বিচারপতি ভার্মা বলছেন যে শুরুতেই আটকে দাও, বাসের মধ্যে যখন কোনো মেয়ের শ্লীলতাহানি হয় বা মেয়েটি আনওয়েলকাম বা আনকমফোর্টেবল ফিল করে, মহামান্য বিচারপতি ভার্মা বললেন তখনই আটকাও। সেই জন্য 354 ধারাতেও বেশ কিছু সংযোজন এলো, অর্থাৎ শুরুতেই তাদের আটকে দাও। আজকে কিন্তু শুরুতেই আটকে দেওয়ার বার্তা যাওয়া উচিত ছিল। তুমি বলছো যে প্রশ্নটা কার, প্রশ্নটা হচ্ছে সারা ভারতবাসীর, অর্থাৎ শুরুতেই কি আটকে দেওয়া যেত না? যে বার্তা চলে যাচ্ছে জনগণের কাছে আজ বাদে কাল আবার হবে, কারণ সবাই বলবে আমি যদি গাড়িটা দিয়ে রাস্তাটা আটকে দিই, গাড়ির দরজায় চাপড় মারি, মেয়েটাকে টাচ না করি, তাহলে তো আমি কোনো বড় অপরাধ করলাম না। যদি এই বার্তা চলে যায় তাহলে কিন্তু যারা অপরাধ করে এবং অপরাধ করে পার পেয়ে যায়, এবং আজ বাদে কাল আরো নেতা আরো মন্ত্রী, তাদের ছেলে মেয়ে যারা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে এমন একটা বার্তা যাচ্ছে যে জুডিশিয়ারি হাত পা বাঁধা, পুলিশ হাত পা বাঁধা, কাজেই আমরা যা খুশি তাই করতে পারি। এবং তুমি পরিণতির কথা বলছো, আজকে বর্ণিকা যদি বুদ্ধি করে পুলিশকে ফোন না করতো, যদি দরজাটা লক না রাখতো, কি পরিণতি হতো? না, এখানে পুলিশের একটা পদক্ষেপকে আমি একটু প্রশংসা না করে পারছি না, যে পুলিশ দ্রুততার সঙ্গে এসেছে এবং অপরাধীদের ধরবার চেষ্টা করেছে। আমি জানি না ওরা জেনে ধরেছিল কি না জেনে ধরেছিল, একটা প্রশ্ন আছে কিন্তু আপনি যেটা বলছেন আমি প্রশংসা করছি, নিশ্চয়ই অত দ্রুত পুলিশ এসেছে, পুলিশ তো সেটা কি আইএএস অফিসারের মেয়ে না হলে আসতো কি? ফোনের সময় আইএস এর পরিচয় পুলিশকে কল করছে, 100 তে কল করে প্রভাবশালী মেয়ে করেছে, আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, এক হচ্ছে যে ডিএসপি চণ্ডীগড় পুলিশের সতীশ কুমার তার নাম, তিনি দুপুর, এগুলো সব হচ্ছে অন ক্যামেরা, দেখিয়ে দেবো আমি দেখেছি, হ্যাঁ, দুপুর 2:30-এর সময় বলছেন যে 365 রেড উইথ 511 অপহরণের চেষ্টা নন বেলেবল। 2.5 ঘন্টার মধ্যে, আমি আবার বলছি ম্যাজিকে হয়, সেই শনিবার বিকেল 5টার সময় বলছেন যে রংফুল রেস্ট্রেন্ট বেলেবল সেকশন 341-এ মামলা হচ্ছে। আমি বলছি 2 ঘন্টায় আমার সব থেকে বড় প্রশ্ন, কি খেলা হলো, কি ম্যাজিক হলো যে একই লোকে সেই সতীশ কুমারের বক্তব্য পাল্টে গেল, দুরকম হয়ে গেল? মানে আমাকে একটু এক্সপ্লেইন করতে দিও। প্রথম কথা হচ্ছে আমি একটা অন্য জায়গা থেকে শুরু করছি, যে কনস্টিটিউশনে বা আইনে এমন কোথাও কোনো কথা লেখা নেই যে মেয়েরা রাত্রিবেলা হাঁটতে পারবে না। আমি রাত্রি 12টা থেকে 6টা অবধি হাঁটবো, কে কেন সেখানে বাধা হবে? এটা হতে পারে না। সুতরাং যারা এই আলোচনাটা করছেন বা বলছেন, সে নেতা হোক বা যেই হোক, যে মেয়েরা রাত 12টার পরে কেন বেরোবে, মেয়েরা কেন মদ খাবে, এগুলো কোনো যুক্তি নয়, 1 নম্বর। এইবার সব থেকে যেটা বড় কথা, যে প্রশ্নটা তুমি করলে, এফআইআর এর যে কন্টেন্টসটা আছে, সেই কন্টেন্টসে যদি 365 বা 511-এর ইনগ্রিডিয়েন্টস থাকে, তাহলে কিন্তু যেটা একটু আগে জয়ন্ত বলছিল, সেই এফআইআরটা কিন্তু 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন। সেখানে যদি তারা ধারাটা পাল্টে দিয়ে থাকে, ম্যাজিস্ট্রেটের জুডিশিয়ারির কিন্তু রাইট আছে সেই জায়গায় ফিক্স করা যে কেন তুমি এই ইনগ্রিডিয়েন্টসে 365/511 না লিখে তুমি চেঞ্জ করলে। সুতরাং সেখানে কিন্তু সে পুলিশকে চার্জ করতে পারে, এবং যেটা কয়েকদিন আগে হলো, সেই কস্টিক কমেন্টটা কিন্তু আসবে। এখানে পুলিশের বিরুদ্ধে আরেকটা জায়গা আমার মনে হচ্ছে, যেটা যে এতগুলো সিসিটিভি থাকা সত্ত্বেও 7টা বিকল, একদম, তাহলে তারা চেক করেননি, হঠাৎ বিকল হয়ে গেল এই জায়গাগুলো। সুতরাং এটাকে কিন্তু জুডিশিয়ারি মোটিভেটেড ভাবে নেওয়ার চেষ্টা করবে এবং নেওয়া উচিত, মানে পরে বিকল করা। সমিতদা, আশ্চর্য হবেন না যদি কালকে আবার এই দেশজোড়া চাপের মুখে পুলিশ প্রেস কনফারেন্স করে বলে না ফুটেজ পাওয়া গেছে। এবার এটা সম্ভব। এবার যে জায়গাটা আমি তোমাকে আসল আসছি,
পুলিশের একটা জায়গা আছে 437 সিআরপিসি বেলের ব্যাপারে, কিন্তু সেখানে যে নির্দিষ্ট পয়েন্টগুলো আছে যে ম্যাজিস্ট্রেট একমাত্র একজন অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশনের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটের পার্থক্য হচ্ছে সব ক্ষমতাটা সমান, শুধু সে তোমার শাস্তি দিতে পারে না ওসি। কিন্তু এই 437-এ যদি সে বেলও দেয় তার কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টের একটাও এর মধ্যে আসছে না। যেহেতু এই নেতার ছেলে, তার কোনোটা এর মধ্যে আসছে না। সেখানে যে পয়েন্টগুলো আছে শিখ বা অন্য কোনো জায়গা, তার মধ্যে এটা আসছে না। সুতরাং এইটাও বেলটা পেলো বলে এই মুহূর্তে বেপাত্তা হয়ে যেতে পারলো। আমি যদি বলি যে তাকে নিরাপদ আশ্রয় এক্স্যাক্টলি পালাতে সাহায্য করা হয়েছে, 201 আনতে পারো, 201 তুমি আনতে পারো। সুতরাং এই জায়গা থেকে এই জায়গাটা আসছে, যেটা আমি আবার তোমাকে স্ট্রেচ করছি, যে এফআইআরটা গেছে, কন্টেন্টস তার যা আছে, সেই জায়গাটা যদি মাইনিউটলি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা এই কনক্লুশনে আসতে পারবো যে কেন 365 বা 511-কে চেঞ্জ করে ওটা 431-এ গেল। আপনি আইনটা জানেন, একটা ছোট প্রশ্ন করছি, মেয়েটির যে স্টেটমেন্ট আমরা দেখলাম তাতে আপনি কি মনে করেন কি ধারা হওয়া উচিত ছিল? আপনি আইনজ্ঞ, আপনি দীর্ঘদিন পুলিশের সঙ্গে ছিলেন, এই ধরনের কেস নাড়াচাড়া করেছেন, সুতরাং আপনাদের কি মনে হয়েছে তার স্টেটমেন্ট? দুবার গাড়ি ওভারটেক করে তাকে ব্লক করছে, বাইরে থেকে কাঁচে আঘাত, অশ্রাব্য গালিগালাজ বর্ণিকা বলছিল যে ক্যামেরায় বলতেও পারবো না, এবং পরবর্তী 354 আসবে, তাহলে 354 এবং 365 বাই 511 সহজে আসবে। আমি একটা কথা বলতে আমি একটা কথা বলতে চাইবো যারা দেখছেন তাদের জন্য, যদি কখনো মনে হয় যে আমি এই ধারায় সন্তুষ্ট নই, তাহলে কিন্তু এখনো স্কোপ আছে, আমি কিন্তু আবেদন করতে পারি, এবং উচ্চতর, শুধু ওই আদালতেই নয়, উচ্চতর আদালতে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কিন্তু আবেদন আমি করতে পারি। এই স্কোপগুলি কিন্তু রয়েছে। 12টার সময় একজন মহিলা রাস্তায় থাকবেন কেন, আসবেন না, এই প্রশ্ন তোলা হয়েছে, সরকারিভাবে তোলা হয়েছে। রামবীর ভাট্টি, যিনি বিজেপির হরিয়ানার সহ সভাপতি, তিনি প্রশ্ন তুলেছেন, এমনকি মেয়েদের বাবা মায়ের সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঠিক কি বলেছেন তিনি? बेटी बचाओ, बेटी पढ़ाओ, इसको निरंतर बल देना है। বেটি বাঁচাও স্লোগান কি হরিয়ানায় বেটা বাঁচাও স্লোগানে পরিণত হয়েছে? আইএএস অফিসারের মেয়ে বর্ণিকাকে রাস্তায় ধাওয়া করে কিডন্যাপের চেষ্টার অভিযোগ, তারপরও হরিয়ানা বিজেপির সভাপতির ছেলেকে থানা থেকে জামিন দেওয়া হলো। বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন মোদী স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও এর, কিন্তু আদতে বিজেপি এখন নেতার ব্যাটাকে বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু করেছে। আর সেটা করতে গিয়ে যথারীতি একটা মেয়ে অত রাত্রে বাইরে কি করছিল সেই প্রশ্ন ছুড়ে দিয়ে কার্যত তাকেই অপরাধী বানানোর চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। पुलिस के साथ साथ हमें उसकी खुद भी चिंता करनी चाहिए, समय पे घर आए, समय पे घर जाएं, और माँ बाप भाई कोई साथ हो तो ज्यादा अच्छा है। হরিয়ানা বিজেপির সভাপতির ছেলে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ধরা পড়ছেন, আর তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলার পরিবর্তে উল্টে মেয়েদের কখন বাড়িতে ফেরা উচিত কখন নয় তাই নিয়ে উপদেশ দিচ্ছেন বিজেপির সহ সভাপতি। যা দেখে আক্ষেপের সুরে অনেকে বলছেন, এদের কথা মতো যদি মেয়েদের বেরোনোর ওপর বাধা নিষেধ আরোপ করা হতো, তাহলে হয়তো এই হরিয়ানারই সাক্ষী মালিক অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতের মুখোজ্জ্বল করতে পারতেন না। মেয়েদের রাস্তায় বেরোনোর ওপর বিধিনিষেধ আরোপ করা হলে তো হরিয়ানারই কুস্তিগির গীতা ফোগত, ববিতা ফোগতের বাবা তাদের ভোরের আলো ফোটার আগে দৌড়ানোর জন্য বাইরে বের করারই সাহস দেখাতে পারতেন না। দুদিন আগে চীনা বক্সারকে হারিয়ে যখন দেশের মুখ উজ্জ্বল করেছেন এই হরিয়ানারই বিজেন্দ্র সিংহ, তখন সেই হরিয়ানাতেই একটা মেয়েকে রাস্তায় ধাওয়া করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠছে বিজেপির সভাপতির ছেলের বিরুদ্ধে। দুজনেই একই মাটির। আর তার এই কীর্তির পরও সেই তরুণীকেই পরামর্শ শুনতে হচ্ছে তার কি করা উচিত তা নিয়ে। अगर ऐसे लड़के ना होते जैसे वो थे तो लड़कियों के रात के निकलने में कोई प्रॉब्लम ना होती। तो गलती हमारी नहीं है कि हम निकले, गलती उनकी है कि वो निकले। और दूसरी बात यह है कि मैं रात को 12 बजे जाऊं या 3 बजे जाऊं या दोपहर को 3 बजे जाऊं, किसी और को क्या मतलब? मुझे पता है, मेरी फैमिली को पता है, उसके आगे किसी का मतलब ही नहीं है कि वो मेरे से सवाल करे। मैंने किसी को तंग नहीं किया तो मेरे से क्यों सवाल हो रहे हैं? सवाल उनसे करो जिसने कुछ किया। তবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বর্ণিকা পাশে পেয়েছেন তার বাবাকে, আইএএস অফিসার বীরেন্দ্র কুন্ডু, যিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে একটি বারের জন্যও মেয়েকে আটকাননি। We decided that even though she is safe and she is unharmed in the whole episode, except psychologically, I'm sure she will carry this trauma for a long time because it's not going to be easy for her to adjust to it. But
we decided that we are not going to let it go like that. পাশে বাবা, পাশে গোটা দেশ। বর্ণিকা বলছেন অভিযুক্ত যেই হোক তিনি লড়াই চালিয়ে যাবেন। এবিপি আনন্দ। শাশুড়িদি, সাক্ষীর পদক জয়ের পর আপনার একটা লেখা ছিল যে হরিয়ানাতেও মেয়েরা পিছিয়ে নেই, কুস্তিতে এইরকম আইকন হয়েছে। আমি বলছি কোথাও একটা আজকের ঘটনা দেখিয়ে দিল যে হরিয়ানা মানে আমরা যেটা ভাবছিলাম হরিয়ানা মানে খাপ পঞ্চায়েত, সেই ছবিটাকে অনেক পিছনে ফেলে হরিয়ানা এগিয়ে গেছে। কিন্তু আজকের এই মন্তব্যগুলো অন্তত প্রমাণ করছে যে হরিয়ানাতেই আছে। মানে সূর্য ডোবার পরে মেয়েরা কেন রাস্তায়, এটা বলা হচ্ছে এবং বলে পার পাওয়া যাওয়া হচ্ছে। এখনো একটা গোটা রাজ্যের কেউ একটা নিন্দা প্রস্তাব আনছেন না, কেউ একবার মানে নিন্দা করে বলছেন না যে ঘটনাটা দুর্ভাগ্যজনক। না, সেটা তো আমি শুরুতেই বললাম যে এখানে সুভাষ বারালা তারই প্রেস স্টেটমেন্ট করে বলা উচিত যে আমি এই ছেলেকে ওন করি না, এই ছেলে নিজের দায়িত্বে থাকবে বা এই ধরনের একটা কিছু বলা উচিত ছিল। কারণ উনি যদি নিজের ছেলেকে সবাক শেখাতে না পারলেন, উনি পার্টির কেডারতে কি শেখাবেন, কি লোকের পাশে দাঁড়ানোর কথা বলবেন? কিচ্ছু করছেন না, পুলিশ তো পুলিশের কাজ করবে। ফলে সেইটা পাবলিক স্টেটমেন্ট, সেইটা দরকার ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার পরেও যে এই মনোভাবটা যে কোনো একটি মেয়ের ক্ষেত্রে ঘটলে মেয়েটির কোথায় দোষ সেটা খুঁজে বার করা, সেটা আমি মনে করি না হরিয়ানার একচেটিয়া, সেটা সারা ভারত জুড়েই হয়, পশ্চিমবঙ্গে হয়। কিন্তু সেখানে আমি এই বর্ণিকা কুণ্ডু এবং তার বাবার অবশ্যই প্রচন্ড রকম প্রশংসা করব যে তারা মুখ খুলে সামনে এসে দাঁড়িয়েছে, তারা কোনো ছদ্মনামের আড়ালে নেই, তারা কোনো মুখ তাকে স্লেট করে দিতে হচ্ছে না, এবং তারা সাহসের সঙ্গে করেছে। কারণ এরপরে রিটালিয়েশন নানান রকম ওখানে থাকতে পারে। কারণ আপনি যেটা এডুকেশন হাবের কথা বললেন, আপনি খোঁজ নিয়ে দেখুন লেডি শ্রীরাম কলেজের সামনেও কিন্তু পুলিশ স্কোয়াড আছে। ফলে ওখানে এডুকেশন হাব বাস স্টেশন গুলোর সামনে পুলিশ পিকেট থাকে কিনা, মেয়েদের সেফটি কিন্তু সেখানে প্রচন্ড প্রশ্নের মুখে। তার মধ্যেও মেয়েরা সাহস করে বেরোচ্ছেন, এই ধরনের যেগুলো নাইট ডিউটি থাকে, রাত করে ফিরতে হয়, সেই ধরনের কাজ করছেন। এটাই একটা বিরাট প্রশংসা। এবং বর্ণিকা আমাদের অনেকের সামনে অনেক বড় সাহসের কাজ দেখিয়েছে। কারণ এই রকম পরিস্থিতিতে থাকলে আমি কতটা নিজে মাথা ঠান্ডা করে এই পরিস্থিতির মুখোমুখি হতে পারতাম, পরিস্থিতিতে না পড়লে আমরা কেউ কিন্তু জানি না। বর্ণিকার প্রশংসার সত্যি কোনো ভাষা নেই। একদম। আমি তিলোত্তমার কাছে যাবো। তিলোত্তমা, অম্বুজবাবু বলছিলেন যে মেয়েরা সবসময় সত্যি কথা বলে না। সত্যি বা মিথ্যে জাজমেন্ট তখন তো হবে যখন একটা নিরপেক্ষ তদন্ত হবে। ঠিক, আমি কোনোটাই সত্যি ধরছি না, কিন্তু সত্যি মিথ্যে আমি জানবো কি করে যখন যে ধারাটাই মামলা হওয়ার কথা সেই ধারাটাই লাগাচ্ছে না পুলিশ? মানে কোথাও একটা সেই প্রভাবশালী তত্ত্ব কিন্তু সমানে চলছে। এটা কিন্তু একদমই প্রভাবশালী তত্ত্বকেই সামনে খাড়া করে, এবং এটা ভারতবর্ষের প্রথম নয়, এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখের। তুমি দেখো যে ফুটপাথে গাড়ি উঠে গাড়ি চাপা দিয়ে দিল 4 জন 5 জন 7 জন মানুষকে, তুমি দেখো যে হরিণকে মেরে দিল, এই যে বহু বহু, তাছাড়া এছাড়া ধর্ষণ খুন তো মানে লেগেই রয়েছে। তারপরে এই যে মেয়েটিকে বাড়ে মেরে ফেলা হলো গুলি করে, জেসিকা লাল, তার বিরুদ্ধে তো রীতিমতো গণ আন্দোলন গড়ে ওঠার পর সেই বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিয়দর্শিনী মাট্টু, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে যে কম বেশি প্রভাবশালী সে যে পার্টিরই হোক না কেন জড়িত থাকা মানেই হচ্ছে যে অপরাধীকে আড়াল করা হয়। আমার অম্বুজবাবুর কাছে উল্টো প্রশ্ন আছে যে আজকে যদি কংগ্রেসের রাজ্য সভাপতির ছেলে হতো এই অভিযুক্ত ছেলেটি, তাহলে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা পুলিশ সবেরা মৌনী বাবা হয়ে থাকতেন? তো না, থাকতেন না, রাস্তায় নামতেন না। আমি আবার বলছি, কারণ ওই আমি আবার বলছি রাজনীতি, আবেগ এগুলো আর রিয়ালিটি এগুলোকে মিশিয়ে ফেললে চলবে না। আমি যে বক্তব্য রেখেছি আবার আমি রিপিট করব, কোনো মেয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে মানেই সত্যি ধরে নেওয়া, সেখানে আমার আপত্তি। আমি বলছি না মাঝে না বুঝতে পারবেন না, যা বলছি বুঝতে পারবেন না। আমি আবার রিপিট করছি, একটি মেয়ে বলেছে বলে সত্যি বলেছে ধরে নেওয়াটা একদম ঠিক কথা না। আমি রিপিট করছি এই জন্যই, অফকোর্স আমি ইউজ করবো, এই জন্যই বলছি যে 3টে নাম দিয়ে শুরু করেছিলাম, মনুয়া, মঙ্গলা, সাবিত্রী, এরা প্রত্যেকেই মেয়ে, কিন্তু অন্য কিছু না, মেয়ে। যে ঘটনাগুলো তাও ঘটেছে। আরেকটা বলছি, আপনি জানেন বোধহয় 24 জনের একটা টিম ধরা পড়েছে, মহিলা এবং বাচ্চা শিশুদের নিয়ে ছিনতাই টিম হয়েছে, বম্বে থেকে এসে সবাই অ্যারেস্ট হয়েছে, বেঙ্গলের পুরো টিম, বাংলার আমাদের পশ্চিমবাংলার পুরো টিম, সেটা জানেন নিশ্চয়, মেয়েরা নেতৃত্ব দিয়েছে। ছেলেরা করে
ক্রাইম মেয়েরাও করে। সুতরাং এটা নিয়ে গুলিয়ে ফেলার কিছু নেই, এটা নিয়ে গুলিয়ে ফেলার কিছু নেই। মেয়েটি বলেছে, শুনুন শেষ করতে দিন, নাহলে গুলিয়ে যাবে। সুতরাং মেয়েটা বলেছে বলে পুলিশের উপর আস্থা রাখতে হবে, কোর্টের উপর, জুডিশিয়ারির উপর আস্থা রাখতে হবে। দরকার পড়লে অ্যাড করুন, পলিটিক্স তো পলিউটেড। এবারে আমি আসছি, শাশ্বতী যা বলেছেন ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমি ওনার ডিসাইপল হয়ে যাব যদি আমাদের এই কেসটাকে 4th র্যাঙ্ক দেওয়া হয়। তার আগে 3টে র্যাঙ্ক, একটা হচ্ছে প্রিয়াঙ্কা ভদ্রার ল্যান্ড কেসের জন্য যদি সোনিয়া গান্ধী পদত্যাগ করেন, কিংবা সেকেন্ডটা তেজস্বী যাদবের জন্য যদি লালু যাদব রিজাইন করেন, থার্ড হচ্ছে অভিষেক ব্যানার্জির ওই 1,15,00,000 জন্য যদি মমতা ব্যানার্জি রিজাইন করেন। যদি মেয়েদের জন্য বাবাকে অ্যারেস্ট করা হয়, এই ঘটনা যা খুশি তাই প্রমাণ ছাড়া কথা বলা যায় না। এখানে কি প্রমাণ হয়ে গেছে? ডিফর্মেশন কেস হয়েছে। না না, শুনুন, তার কারণ হচ্ছে শুনে নিন, একটা কথা পরিষ্কার বলছি, দেখছেন যে বিজেপি রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নাই। বিজেপি রাজ্য সভাপতির ছেলে, সে যদি মহিলাদের উপর আপনাদের সামনে রাখবো, নেতার গাড়িতে অ্যাম্বুলেন্স ধাক্কা মেরেছে, তার জন্য ক্রুদ্ধ নেতা অ্যাম্বুলেন্স আটকে দিলেন, যেতে দিলেন না, দেরি করে দিলেন। অ্যাম্বুলেন্সের মধ্যে যে অসুস্থ রোগী, বাঁচার জন্য হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি মারা গেলেন। হরিয়ানাতেই এই ঘটনা। দেখুন, রাজ্য একটাই, হরিয়ানা। একদিকে বিবাদে রাজ্য বিজেপির সভাপতির ছেলে, যিনি নিজে নাকি আইনের ছাত্র, অথচ তার বিরুদ্ধেই রাতের রাস্তায় এক মহিলাকে ধাওয়া করে অপহরণের চেষ্টার অভিযোগ। এই ঘটনা যখন চণ্ডীগড়ে, তখন সেখান থেকে 220 কিলোমিটার দূরে ফতেহাবাদে বিতর্কে জড়ালেন আরেক বিজেপি নেতা। অভিযোগ, রোগীসহ একটি অ্যাম্বুলেন্সকে তিনি 20 মিনিট রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখেন, যার জেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় রোগীর। শনিবারের এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি শাসিত ফতেহাবাদ পুরসভার চেয়ারম্যান দর্শন নাগপাল। নবীন কুমার নামে বছর 42-এর এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ফতেহাবাদের লালবাতি চকের সিগন্যালে কিছুক্ষণ দাঁড়ায় অ্যাম্বুলেন্সটি, পাশেই দাঁড়িয়েছিল দর্শন নাগপালের গাড়ি। হোমগার্ড ইশারা করতে অ্যাম্বুলেন্সটি এগিয়ে যায়। অভিযোগ, তখনই দর্শন নাগপালের গাড়ির সঙ্গে ঘষা লাগে অ্যাম্বুলেন্সের। এতেই খেপে যান দাপুটে বিজেপি নেতা। অভিযোগ, তিনি গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সের পিছু ধাওয়া করেন। কিছুটা গিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধরে ফেলে তার পথ আটকে দাঁড়ায় বিজেপি নেতার গাড়ি। लाल बत्ती पे नागपाल की गाड़ी के साथ मतलब टच हो गई गाड़ी आगे से, लाइट, उन्होंने आगे गाड़ी आके मेरी गाड़ी की चाबी निकाल ली। फिर उन्होंने मतलब मुझे ऐसे करा, मैंने कहा 2 मिनट मरीज सीरियस है, दिखा लेने दो, आप जो करना आप कर जाना, मैं भर दूंगा। मरीज की मौत हो चुकी है। ভেতরে তখন বুক চেপে ধরে ছটফট করছেন হৃদরোগে আক্রান্ত নবীন। অভিযোগ, বিজেপি নেতাকে বারবার সে কথা বলা সত্ত্বেও তিনি কান দেননি। উল্টে গাড়ি সারানোর টাকার জন্য প্রায় 20 মিনিট অ্যাম্বুলেন্সটিকে সেখানেই দাঁড় করিয়ে রাখেন তিনি। এরপর কোনো মতে নবীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মিনিট 15 আগে আনা হলে তার প্রাণ বাঁচানোর চেষ্টাটুকু করতে পারতেন। नागपाल जी उठ के खुद आए, ड्राइवर की चाबी निकाल ली और हमसे मतलब बदतमीजी से बोलने लगे बहुत ज़्यादा। हमने काफ़ी मतलब रिक्वेस्ट करी, भाई गाड़ी के अंदर मरीज बैठा है, आप उसका ख्याल तो कर लो। चाचा जी की तबीयत काफ़ी ख़राब हुई उस टाइम। हमने कहा था पहले इनको अटेंड कर लेते हैं, फिर हम बैठ के सुलझा लेंगे मतलब जो भी हुई है, लेकिन वो नहीं माने। बदतमीजी करते रहे, लगभग हमारा आधा घंटा वेस्ट कर दिया। और हमने फिर डॉक्टर साहब को दिखाया, डॉक्टर साहब बोले अगर आप 10-15 मिनट पहले आ जाते तो शायद मैं कुछ कर सकता था, अब तो ये नहीं है इस दुनिया में। বিষয়টি নিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। रोकने का तो सवाल ही नहीं पैदा होता कि वहाँ अगर एक भी आदमी ये कह दे कि मैंने एम्बुलेंस रोकी, मैं रोज में ड्राइवर ने दारू पी रखी, मैं नहीं यार जान दो, फिर वो आगे चले गए, उनकी गाड़ी उन्होंने आगे निकाल दी, हमने निकालने दी। কিন্তু সত্যি একটাই, 42 বছরের একটা তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। এবিপি আনন্দ।
জানতো আমার সব থেকে বিচিত্র যেটা লাগছে সেটা হচ্ছে যে এই ঘটনা তুমি দেখো কেউ একজন এসে বলছেন না যে ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক হয়েছে, ঘটনাটার নিন্দা হচ্ছে, সেটাকে কিভাবে রাজনৈতিক রঙে চোবানো যায়, কিভাবে আড়াল করা যায়, কিভাবে লঘু ধারা দেয়া যায়, সমস্ত মস্তিষ্কগুলো সেই কাজে ব্যস্ত রয়েছে। একদম ঠিক, কিভাবে অভিযুক্তকে আড়াল করবো যেন সেটাই বড় ব্যাপার হয়ে উঠেছে। অভিযোগ সত্যি না মিথ্যা পুলিশ নিরপেক্ষভাবে খতিয়ে দেখছে, ব্যাস। কিন্তু এখানে অত সহজ হবে না, যেমন অম্বুজবাবু বলছিলেন এখানে কিন্তু পুলিশই এসে ধরেছে ওই ছেলেটিকে একেবারে ঘটনাস্থল থেকে, এবং সেখানে দুটো গাড়ি এবং সেখানে ও মদ্যপ অবস্থায় ছিল। এমন যদি হতো যে বর্ণিকা কুণ্ডু অভিযোগ করছেন ওকে ধরে আনার জন্য এরকম ঘটনা ঘটেছিল আমার গতকাল, তা কিন্তু নয়। এখানে একেবারে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে ধরা হয়েছে এবং পুলিশ সেখানে গ্রেফতার করেছিল। এখানে ঘটনাটা কিন্তু একেবারে ভিন্ন, এখানেও আড়াল করা যাবে না। একটা আইনের প্রশ্ন আছে, মেয়েটি যে স্টেটমেন্টটি করেছে বা আমরা পাবলিকলি যেটা দেখছি উনি করছেন পাবলিক ফোরামে, তার উপর ভিত্তি করে কি মামলা রুজু করা যায় না? এবং করতে হবে তো, শুধু মেয়েটি পুলিশের কাছেই করে। হুবহু তাই তার এফআইআর এ আছে এবং শুনেছি মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছেও করেছেন। তাই যদি হয়, সবথেকে একটা দারুণ জায়গা আছে এখানে, বর্ণিকা একজন লয়ার এনগেজ করে যদি কোর্টের কাছে, যদি ধরো পুলিশ না নিজে ত্যাগ করে, আমি 164 স্টেটমেন্ট করবো, জুডিশিয়াল স্টেটমেন্ট, সেখানে একটা ম্যাজিস্ট্রেটের কাছে যা বলবে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য পুলিশ কি রিপোর্ট দিয়েছে তার থেকে। সুতরাং সেই 164টা বর্ণিকা যদি পুলিশ যদি না চায় তার লয়ার দিয়ে পিটিশন করে দিক, তুমি দেখবে না 164 করেছে, 164 করে তার বেসিসে বলছে যে ও নাকি মুখে বলেনি যে অ্যাবডাকশন আর অ্যাটেম্প্ট টু কিডন্যাপ, তাতে ও ইন্টারভিউতে বলেছে ওরা কি আমার সঙ্গে গল্প করতে এসেছিল। না না না, তাহলে যদি একটা কথা, আড়াইটার সময় ডিএসপি বলছে নন বেলেবল, 5টার সময় কোন জাদু মন্ত্রে পাল্টে গেল? এই প্রশ্নগুলো তো আছে। প্রথমেই যেটা কথা হচ্ছিল যে সবকিছুতে রাজনীতির রং, আমরা এই রাজ্যে বোধহয় সেই রকমই একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি। দ্রুত একবার এই রাজ্যের চেহারাটা দেখে নেব যেদিন রাখি বন্ধন উৎসব। নিঃসন্দেহে যদি স্বাধীনতার ইতিহাস, তার পূর্ববর্তী বা পরবর্তী ইতিহাস স্বাধীনতা প্রাপ্তির সেদিকে চোখ রাখি, বহুবার কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, ইতিবাচক উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। কিন্তু এখন এই 2017-এ রাজনীতির রঙে রাঙানো রাখি বন্ধন উৎসব দেখলাম আজ। হুজুকে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই সব পার্বণে এখন রাজনীতির ময়দানও সরগরম। হাতে রাখি, রাস্তায় রাজনীতি। এক পক্ষকে জনসংযোগ করতে দেখলে ঝাঁপিয়ে পড়ছে আরেক পক্ষ। বাঙালির উৎসব ঘিরে রাজনীতির কুশীলবদের এই দড়ি টানাটানি থেকে বাদ গেল না রাখি বন্ধনও। কেউ রাখি পড়লেন, কেউ পড়ালেন। কিন্তু উপলক্ষ সম্প্রীতির রাখি হলেও দুপক্ষই কিন্তু চিরাচরিত রাজনীতির আঙিনা থেকে দূরে থাকতে পারল না। কিছু মানুষ আছেন দিল্লিতে বসে খবরের কাগজের মধ্যে কিছু কাগজে বাঘ, যাদের দূরবীন দিয়েও দেখা যায় না, তারা বাংলাকে খণ্ড খণ্ড করতে চাইছেন, তারা বাংলাকে ভাগ করতে চাইছেন, তারা ভারতবর্ষকে ভাঙতে চাইছেন। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যারা সম্প্রীতি রক্ষা করে, কয়েকটা শক্তি এই সম্প্রীতিকে রক্ষা করতে বাধা দিচ্ছে। আমরা তাদের সম্বন্ধে মানুষকে সাবধান করছি। জোড়াফুল এগিয়ে তো পদ্মও পিছিয়ে নেই। বিধানসভায় দলমত নির্বিশেষে সবাইকে রাখি পরালেন দিলীপ ঘোষ, কিন্তু ঘুরিয়ে খোঁচা দিলেন সেই প্রতিপক্ষ তৃণমূলকেই। উৎসব হিসাবে বহু যুগ ধরে আমাদের ভারতবর্ষে চলে আসছে। রামায়ণ মহাভারতের যুগ থেকে সেই লব কুশকে জঙ্গলে বাল্মীকি হাতে কুশ বেঁধে দিয়েছিলেন রক্ষাসূত্র হিসাবে। পশ্চিমবাংলায় যে হিংসা, ভেদাভেদ, সাম্প্রদায়িকতা চলছে, রাজনীতি হিংসা চলছে, তার থেকে বাংলাকে বাঁচানোর দরকার আছে। সেজন্য রাখি একটা ভালো মাধ্যম, প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলিত হয়ে সমাজকে রক্ষা করা আমরা শপথ নিতে পারি। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, সম্প্রীতির উৎসবে রাজনীতির বাকযুদ্ধ কেন? রাজনীতি সর্বস্ব বঙ্গভূমিতে কি এবার পুজো পার্বণও হবে রাজনীতির রং দেখে? এই তো এই দেশের অনেক পুরনো রোগ, রাজনীতির সঙ্গে ধর্মের মিশেল। এই উৎসবটা জনসংযোগের একটা বড় উপায়। এই জনসংযোগটা রাজনীতিকদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, যারা রাজনীতি করে, ফলে এই সুযোগটা সকলেই না। উৎসব ঘিরে রাজনীতির এই মল্লযুদ্ধ সাম্প্রতিককালে বাংলায় তুঙ্গে উঠেছে। কয়েক মাস আগেই দেখা গিয়েছে রাজ্যে রামনবমী পালনে নজিরবিহীনভাবে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি এবং সংঘ শিবির। তুঙ্গে ওঠে অস্ত্র মিছিল বিতর্ক। পাল্টা কৌশল হিসেবে বিভিন্ন জায়গায় হনুমান পুজোর আয়োজন করে তৃণমূল। এ যেন বিজেপির রাম বনাম তৃণমূলের হনুমান।
রথযাত্রাতেও আসরে নামেন দুই শিবিরের সেনাপতিরা। রাজনীতি করছে সবাই, কিন্তু মুখে মানতে রাজি নয় কেউই। কেউ বিজেপিকে কাউন্টার করার জন্য যারা শুধু হজ নিয়ে মাতামাতি করতেন, তারা এখন বাধ্য হচ্ছেন রাখি উৎসব করতে, বা তারা বাধ্য হচ্ছেন রথের দড়ি টানতে। তারা বাধ্য হতে পারেন, বিজেপির কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নেই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য এর মধ্যে খোঁজা অর্থহীন। এগুলো তো ওরা করতো না, ওরা লেফট রাইট ছাড়া তো কোনো দিন আমি দেখিনি ওদেরকে কিছু করতে। হাফ প্যান্ট পরে পার্কে লেফট রাইট করতো। এখন হঠাৎ মনে হয়েছে কোথাও তরোয়াল দিয়ে বাচ্চাদের নামিয়ে দিচ্ছে, কোথাও রাখি দিয়ে লালবাজারে নিয়ে যাচ্ছে। এই সমস্ত গিমিক না, সামাজিক অনুষ্ঠানে এরা রাজনীতি আনছে। আমাদের তো কোনো রাজনীতি নেই। আমরা রাখি বন্ধন থেকে শুরু করে যে সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো সামাজিক অনুষ্ঠান হিসেবেই পালন করি। আর এসব দেখে অনেকেই আক্ষেপের সুরে বলছেন, রাজনীতির রাহু গ্রাসে এখন বাঙালির প্রিয় পার্বণগুলিও। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এই নিয়ে আলোচনা আসবো, তার আগে আপনাদের দেখাবো আজকে লালবাজার পৌঁছে গেছেন লকেট চট্টোপাধ্যায় পুলিশ কর্মীদের হাতে রাখি বেঁধে দিতে। কি হলো সেখানে দেখুন। রাখি হাতে লকেটের লালবাজার অভিযান। হাতে ঝান্ডা নেই, আছে রাখি। উল্টো দিক থেকে আটকাতে জল কামান কিংবা টিয়ার গ্যাস নেই, শুধুই হাত জোর। সোমবার এই ছবি দেখা গেল কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের গেটে। অনুরোধ প্রত্যাখ্যান, যুযুধান দুই পক্ষ, কিন্তু সবটাই হাসি মুখে। বিজেপির মহিলা নেত্রী রাখির বাঁধন এড়াতে গিয়ে কার্যত শশব্যস্ত হয়ে থাকলেন লালবাজারের পুলিশ কর্মীরা। কেউ হাত জোর করে সবিনয়ে প্রত্যাখ্যান করলেন, কেউ হাতে নিলেন কিন্তু বাঁধলেন না। সোমবার দুপুরে সংগঠনের কয়েকজন কর্মীকে নিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে পৌঁছে যান লকেট। প্রথমেই গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে দাদা বলে সম্বোধন করে এগিয়ে দিলেন রাখি, কিন্তু বোনের বাঁধনে আবদ্ধ হতে নারাজ উর্দিধারী দাদা। কেউ রাজি হলেন না, কেউ আবার খাড়া করলেন কর্তব্যরত অবস্থায় থাকার যুক্তি। বাকি যারা আছেন তাদেরকে আমাদের বোনেদের তরফ থেকে আমরা এই পুলিশ কর্মী অবশ্য বিজেপি নেত্রীকে খালি হাতে ফেরালেন না, কিন্তু বোনকে পুরোপুরি খুশিও করতে পারলেন না। এরপর অন্য পুলিশ কর্মীদের রাখি পরানোর জন্য ভেতরে ঢোকার চেষ্টা করেন লকেট, কিন্তু সেখানেও দাদাদের বাধা। কিন্তু রিসিভিং সেকশনে ঢুকতে গিয়ে লকেট দেখেন বন্ধ হয়ে গিয়েছে দরজা। অনেকগুলোই রাখি এনেছিলেন লকেট, কিন্তু সবগুলো পরানোর জন্য হাত পাননি। অগত্যা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে একটি চিঠি লিখে ওই রাখিগুলি এক পুলিশ কর্মীর হাতে দিয়ে লালবাজার ছাড়েন লকেট। পুলিশ যদি আমাদের কাছ থেকে রাখিটা অ্যাকসেপ্ট করলো না, এখানেও রাজনীতি চলে এলো, এটাই খারাপ লাগছে। শেষ পর্যন্ত আমি খামে করে কিছু রাখি রাজীব কুমার এবং সহকর্মী যারা থাকবেন তাদেরকে দিয়ে গেছেন, এবং পুরো বাংলার মেয়েদের যারা অত্যাচারিত হচ্ছেন তাদের দায়িত্ব কিন্তু ওনার হাতে। এদিনের এই ছবি দেখে অনেকেই বলছেন, মে মাসে বিজেপি যখন লালবাজার অভিযান করেছিল তখনও পুলিশকে এরকম কাটা হয়ে থাকতে দেখা যায়নি। এদিন যা দেখা গেল। সবার ভয় আছে বিজেপির রাখিতে চাকরিও যেতে পারে, ডিমোশনও হতে পারে। যারা আমাদেরকে রক্ষা করেন, যাদের উপরে ভরসা করা নিশ্চিন্তে ঘুমোই, তাদের হাতে রাখি বাঁধি আমরা আমাদের দায়িত্ব পালন করছি। বিধানসভায় বিভিন্ন দলের বিধায়কদের এদিন রাখি পরান দিলীপ ঘোষ। তবে সবাই যে মনের ইচ্ছে পড়লেন তা নয়। অনেকেই নাকি রাখি দেখে ওর মুখ চাওয়াচাওয়ি করছিলেন। রাখির বাঁধন আবার পাছে রাজনীতির ফাঁস না হয়ে যায়। অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। অম্বুজবাবু, আপনি মানবেন কিনা জানি না, বাঙালির উৎসব কিন্তু হাইজ্যাক্ট হয়ে গেছে। সে রাখি বলুন, রামনবমী বলুন, হনুমান জয়ন্তী বলুন, সব জায়গায় একটা রাজনীতির রং এসেছে। এখানে আবার আমি বলবো, আপনার কিন্তু শুনতে হবে, বিজেপি চিরকালই মানে ইতিহাস যদি দেখেন, বিজেপি ধর্মে বিশ্বাসী, জনসংঘ ধর্মে বিশ্বাসী, এবং এটা বলে যে আমি শুধু নিজের ধর্ম হিন্দু ধর্ম যাতে বেশি ইম্পর্টেন্স দেয় তা না, সব ধর্মে বিশ্বাস রাখি আমরা। অন্যান্য আমি বলেছি না, সেটা কম বেশি হতেই পারে। আমাদের রাজ্যে তো বিজেপির কোনো এই নামগন্ধই ছিল না, এখন সবে গ্রো করছে, তাই দেখতে পাচ্ছি। অন্যান্য স্টেটে তো ছিলই,
ইউপিতে তো ছিলই বেশি করে। এখন হয়েছে কি, আমরা একটু রামনবমী করলেই সঙ্গে সঙ্গে অপোজিশন পার্টি ভয় টয় পেয়ে ওরা হনুমান মানে জয়ন্তী কিংবা বাঁদর জয়ন্তী কিছু না কিছু একটা করে উন্মত, ঠিক নেই কী করবে, অনুকরণ করতে গিয়ে এমন অবস্থা। পুলিশ, আমরা জানি পুলিশ সবার পুলিশ, সরকার সবার সরকার, এখন পুলিশ হয়ে গেছে টিএমসির পুলিশ। বিজেপি দেখে চাকরি শুনে নিন, পুলিশটা কোনো তামাশার জিনিস নয়, ওটাকে গিয়ে রাজনীতির রং লাগাবেন না। এক মিনিট, একটা কথা জিজ্ঞাসা করি অম্বুজ বাবু, ভাই 1980 সাল থেকে তো বিজেপির জন্ম, কই পশ্চিমবাংলার কেউ কোনোদিন দেখেছে রাখির দিনে বিজেপিকে রাস্তায় নেবে রাখি পরাতে? পুলিশই হোক আর বাঁদরই হোক, কাউকে দেখেছে? তা হঠাৎ কেন? সেখানেও ভোট। শুনে নিন, রাখি বন্ধনের সূত্রপাত নতুন করে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 1905 সালে লর্ড কার্জনের আনা বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে। মমতা বন্দ্যোপাধ্যায়, এক মিনিট শুনুন, আপনারা যেদিন বাবরি মসজিদ ভেঙেছিলেন 92 সালের 6 ডিসেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী, আমি জানি না তখন আপনি বিজেপি করতেন কিনা, মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে রাখি বন্ধন করিয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে। আপনারা যেদিন বাবরি মসজিদ ভেঙেছিলেন 92 সালের 6 ডিসেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী, আমি জানি না তখন আপনি বিজেপি করতেন কিনা, মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে রাখি বন্ধন করিয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে। আজকে যখন আরেকবার দার্জিলিং এর সুড়সুড়ি দিয়ে আপনারা ভাগ করাতে চাইছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বঙ্গভঙ্গ আন্দোলনকে আপনাদের সুড়সুড়ি বন্ধ করতে রাখির কি লাগে? লজ্জা যে কত জায়গায় আপনার লাগে, আগের রাউন্ডে দুবার লেগেছে, এবার কত নম্বর বলুন, নিতাই বলুন, রাউন্ডে তো দুবার লজ্জা লেগেছে, বলুন বঙ্কিম বলুন, শরৎচন্দ্র বলুন, বিদ্যাসাগর বলুন, কেউ দৌড়ননি যে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু। হিন্দুত্ব প্রমাণের জন্য ওনাদের কাউকে দৌড়াতে হয়নি, গৌরাঙ্গ বা নিতাই কেউ কাউকে দৌড়াতে হয়নি হিন্দু হিন্দু বলে। এখন প্রমাণ দিতে হচ্ছে যে আমি হিন্দু, আমি হিন্দু বলে চিৎকার করে প্রমাণ দিতে হচ্ছে। না না, রাজ্যের অবস্থা এই জায়গায় গেছে, আমি হিন্দুকে হিন্দু নয়, কঠিন পরীক্ষা, অগ্নি সীতার অগ্নি পরীক্ষার মতো। আচ্ছা বেশ, আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে এই রাজনৈতিক তরজা, এই বিবৃতি পাল্টা বিবৃতি শুধু স্টুডিওতে নয়, বাংলার মাটিতেও প্রতিদিন হচ্ছে। কিভাবে, কি পর্যায়ে, কি স্তরে, দেখুন। অনেক সাহাবুদ্দিনকে আমরা সিধে করেছি, একটা দুটোকে করতে আমাদের বেশি দিন লাগবে না। দিদির এই চামচা পুলিশ সরে যাক, আমি বলছি কে কত মায়ের দুধ খেয়েছে আমরা দেখে নেবো, 6 ফুট নিচে পাঠিয়ে দেবো মাটি খুঁড়ে, আমি মাপটাও বলে যাচ্ছি। দিন যত এগোচ্ছে ততই চরমে উঠছে তৃণমূল বিজেপি চাপানুতোর। আক্রমণ করতে গিয়ে গন্ডি মানার ধার ধারছেন না কেউই। পশ্চিমবাংলা তারও সীমা বড় নয়, পশ্চিমবঙ্গ থেকে যদি পালাতে যাও, ঝাড়খণ্ডে পা দিলে আমি আছি, বিহারে পা দিলে আমি আছি, আসামে পা দিলেও আমি আছি। শুধু তাই নয়, বাংলাদেশে গেলেও মাটির তলার থেকে তুলে নিয়ে আসবো, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রোদ্দুরে রাখবো, বলে যাচ্ছি। দিন খুব খারাপ আসছে, ককটি টাকা কামিয়েছ, চোখ দেখাচ্ছ, টাকা শুদ্ধ মাটির নিচে পাঠাবো। অনেকের পুজো দেখার সুযোগটা ভুবনেশ্বরেই হবে। বিজেপির রাজ্য সভাপতির এই আক্রমণের পাল্টা এসেছে তৃণমূল শিবির থেকে। এখানে দিলীপ বাবুদের নেতৃত্বে বিজেপি যে কাজ এই রাজ্যে করছে, এরা মুখ দেখাতেও পারবে না। যে ভাষা, যে সংস্কৃতির আমদানি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকরভাবে আক্রমণ করছে। আমরা সমস্ত কর্মীদের বলছি, কে বললো এই কথার কোনো মূল্য নেই, কোথায় দিলীপ আছে আর কোথায় বা বর্গী আছে এ দেখে তো আমাদের লাভ নেই। মানুষ আছে কিনা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। আক্রমণের সঙ্গে রয়েছে তীব্র কটাক্ষ। আসল কথা, উত্তেজিত করবার চেষ্টা হচ্ছে, আমাদের কর্মীদেরকে প্ররোচিত করবার চেষ্টা হচ্ছে। কচ্ছপকে উল্টে দিলে যেন সে যদি শুধুই 4টে পা ছোড়ে, কিন্তু তার শক্তি থাকে না উল্টে আবার সোজা হওয়ার। কটাক্ষেই জবাব ফিরিয়ে দিয়েছে বিজেপি। না, আমরা সোজা হই না, আমরা বাকিদের সোজা করি। পার্থবাবুর সঙ্গে কচ্ছপের তুলনা হতে পারে, আমাদের সঙ্গে হয় না। তারা যে ভাষা বোঝে সেই ভাষায় আমি তাদের সঙ্গে কথা বলেছি। গায়ের জোরে জেতার চেষ্টা করছে, তারা যেন ভুলে না যায় যে এক মাঘে শীত যায়। তাতে যদি ওনার কষ্ট হয় থাকে আমার কিছু করার নেই, ওনাদের কাছ থেকে সংস্কৃতি শেখার আমাদের কোনো দরকার নেই।
বিজেপির দাবি তারাই তৃণমূলের একমাত্র বিকল্প, সেই কারণেই তাদের বারবার টার্গেট করা হচ্ছে। যদিও রাজ্যের শাসক দল বলছে 17ই আগস্ট 7 পুরসভার ফল, সেদিন আবারও প্রমাণ হয়ে যাবে রাজ্যবাসী কি চান। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন বলে বিজেপির দাবি। আমার যেটা বক্তব্য, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য না সমাজ বিরোধীর বক্তব্য, আমি ঠিক বুঝতে পারলাম না। বলছে আমাদের গায়ের চামড়া তুলে নুন মাখিয়ে রোদ্দুরে নাকি রোস্ট করবে, তারপর কি খাবে নাকি আমি ঠিক বুঝতে পারছি। শুঁটকি মাছ বানিয়ে দিচ্ছে আমাদের, ভেবে দেখুন কোথায় নিয়ে গেছে। কিছুদিন আগে বলেছে আবার বসিরহাট ঘটবে, অর্থাৎ নিজেরা ঘটাচ্ছেন। হিন্দু মুসলমান ভোট না লাগালে, মানে ঝগড়া না লাগালে ভোটটা বাড়বে কি করে? ওটা উত্তরপ্রদেশে হয়, পশ্চিমবাংলায় হবে না। চেষ্টা করে দেখতে পারেন। সাম্প্রদায়িক এই যে সাম্প্রদায়িকতা জুজু দেখিয়ে এতদিন ভোট নেওয়া হয়েছে, এই ভোটটা এখন আর হচ্ছে না। এখন মানুষ বুঝে গেছে ওই বিভাজন কিছু নেই, একটাই স্লোগান, পৃথিবীর সবচেয়ে ভালো স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। সত্যি এই কথাগুলো আরো বেশি করে বলুন। এই স্লোগানে মানুষ এখন ওই সাম্প্রদায়িকতার জুজু দেখছে না। তাই হিন্দু বলো মুসলমান সবাই এই বিবৃতির প্রতিদিন যে ঘটনা চলছে তার দিকে আমাদের চোখ থাকবে। বিবৃতি পাল্টা বিবৃতি আবার দেখব এবং তারপরে দেখব আজকের দিনের সবথেকে বড় খবরগুলো। দুপক্ষই যুযুধান, কেউ কাউকে 1 ইঞ্চিও ছেড়ে কথা বলতে নারাজ। আর এই ইস্যু সেই সাম্প্রদায়িকতা। রাখির মতো সম্প্রীতির উৎসবেও বাক্যযুদ্ধে জড়ালো রাজ্য রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে যখন লাগাতার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ উঠছে, তখন সেই সাম্প্রদায়িকতা ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টি 65 বছর জনসংঘ থেকে রাজনীতি করছে, লোকে আমাদের পছন্দ করেছে বলে আজকে দেশের 75 ভূভাগ আমাদের রাজনীতিতে আছে। 18টা রাজ্যে আমরা আছি, কেন্দ্রে আমরা আছি। আজ যদি ভারতবর্ষে সবচেয়ে পিসফুল যদি হয়ে থাকে গত 70 বছরে, আজকে সবচেয়ে পিসফুল সাম্প্রদায়িক রাজনীতি বলুন বা অন্যান্য রাজনীতি হিংসা বলুন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে চলছে এবং বিকাশ হচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে টিএমসির হিংসার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির জন্য আগুন জ্বলছে। পাহাড় থেকে বসিরহাট পর্যন্ত যে কোনো জায়গায় যান, যেখানে আগুন লাগাচ্ছেন সেখানে টিএমসি লোকেরা ঢুকতে পারছে না, এমএলএ থাকতে পারছে না, পালিয়ে আসছে। তৃণমূল অবশ্য বলছে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার কাজটা গেরুয়া শিবির থেকেই হচ্ছে। সেটাই প্রতিহত করে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপি যখন বলছে তারা 18টি রাজ্যে ক্ষমতায়, তখন তৃণমূলের যুক্তি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রাখতে চান তা তো সাম্প্রতিক নির্বাচনগুলিতেই প্রমাণিত। আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করি তা শুধু একদিনের লড়াই নয়। এই লড়াই মানুষকে পাশে রেখে, মানুষের পাশে থেকে সুদীর্ঘ দিনের সংগ্রামের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন এবং তাকেই ভিত্তি করে এই রাজ্যের মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, দোহা দিয়েছেন। সাম্প্রদায়িকতা ইস্যুতে 21শে জুলাইয়ের সভা থেকেও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। ডাক দিয়েছিলেন দেশ থেকে বিজেপিকে উৎখাতের। বিজেপি ভারত ছাড়ো 9 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ চলবে, মিছিল মিটিং চলবে, আর বিজেপি ভারত ছাড়ো এই আন্দোলন চলবে 9 আগস্ট থেকে 30 আগস্ট। 9 আগস্ট সূচনা আমি করব, 30 আগস্ট সমাপ্তি আমি করব ফার্স্ট ফেজ। নেত্রীর এই ঘোষণা মতোই 9ই আগস্টের কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে তৃণমূল শিবিরে। প্রতিটি বুথে বুথে মানুষের কাছে যাবে জনসংযোগ হিসাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে জনসভা অনুষ্ঠিত হবে। এটা চলবে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত। 9ই আগস্ট থেকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। বিজেপি ভারত ছাড়োর মোকাবিলায় তাদের স্লোগান তৃণমূল তোষণ ছাড়ো। এই দাবিতে রাজ্য জুড়ে সই সংগ্রহে নামবে বিজেপি। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।